to the Coldface Studio. আজকে আমাদের লাইভের বিষয় হচ্ছে আমরা আমরা আগেই বলছিলাম ডাইভার্সিটি অফ সিরামিক ইন্ডাস্ট্রি। সো আজকে আমাদের সাথে আমাদের স্যার আছেন। আমরা অনেকেই তাকে চিনি, অনেক ভালো করেই চিনি, অনেকে হয়তো বা নাম শুনছি বা দেখি নাই, বাট সো আমরা স্যারকে নিয়ে আসতেছি এখনই সাথে। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। এই সময় এই অবস্থায় ভালো আছি, এটাই হলো সবচেয়ে বড় কথা, যে সুস্থ আছি। সারা দেশের যে অবস্থা, ধরো এই অবস্থায় যে সুস্থ আছি, এটা হলো সবচেয়ে বড় জিনিস। আমরা যে সবাই সুস্থ আছি, যারা যারা এখানে আছি, যারা যারা দেখতেছি, আমরা যে সবাই সুস্থ আছি, এই জন্য উই হ্যাভ টু সে থ্যাঙ্কস টু অলমাইটি। আল্লাহর কাছে আমাদের কাছে লাখ লাখ শুকরিয়া যে আমরা সবাই সুস্থ সুন্দরভাবে বসে আছি এবং দেখতেছি। তোমার অনেক ধন্যবাদ একটা সুন্দর প্রোগ্রাম করার জন্য। আমি আইব আলী স্যারের প্রোগ্রামটা দেখছি, আমি মানে কি বলবো, রিয়েলি গুড কমপ্লিমেন্ট ফর মি অল দ্য টাইম। এটা 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 একটা খুব বড় জিনিস। আই এম কোয়াইট হ্যাপি যে স্যাররা এখনো মনে রাখছে এবং এখনো যে সবাই বলে, ধরো এটা একটা মানে খুব কি বলবো, একটা বড় একটা অ্যাচিভমেন্ট আর কি, যে অ্যাটলিস্ট সবাই এখনো মনে রাখছে। আর স্যারদের দোয়া হলো সবচেয়ে বড় জিনিস। আমি তো সবসময় বলি যে মানে যতটুকু আমি আমার জীবনে শিখছি, সেটা ছাত্র জীবনে টিচারদের কাছ থেকে, চাকরি জীবনে সিনিয়রদের কাছ থেকে, ইভেন এরকম অনেক সুপারভাইজার আছে, অনেক ওয়ার্কার আছে, দে আর মাই টিচার, আই স্টিল রেসপেক্ট দেম। এখনো যদি দেখা হয়, আই ট্রাই টু সে আসসালামু আলাইকুম সবার আগে, যে হ্যাঁ আমি, whether he is a supervisor or he is a worker, whatever he is, যাই হোক, আমার কাছে এটা মনে হয় যে মানুষের সম্মান দিতে পারাটা, আর কারো ভালো কাজের জন্য তাকে বলতে পারাটা একটা বড় জিনিস, যেটা আমাদের দেশে হয় না। ওকে প্লিজ। সেটা সত্যি কথা স্যার, এটা আসলে অনেক বড় একটা ফ্যাক্ট। আমরা আসলে মানুষকে থ্যাঙ্কস বলতে জানি না, বা কেন যেন বলি না, যে we don't wanna say thanks to someone. That's really that's not right. না, তোমার এটা হলো সবাইকে আসলে বলতে পারাটাই, যে দেখো এখন একটা এমন একটা সময়, আমি যদি একটু প্রসঙ্গের বাইরে কথা বলি, এমন একটা সময় দেখো ওয়ার্ল্ডে, আজ থেকে যদি 6 মাস আগে কেউ বলতো যে তুমি 60 ডেজের হলিডেতে যাবা বা 60 ডেজ তুমি ঘর থেকে বেরোতে পারবে না, আমরা কিন্তু দুইটা জিনিস ভয় পেতাম। এক, ভয় পেতাম হয়তো আমার চাকরি বা ব্যবসা থাকবে না, হয়তো বা আমি কোনো রকম অসুস্থ হয়ে যাব, না হলে কি আমি পাগল হয়ে যাব নাকি, আর না হলে পরে যে লোকটা বলতেছে তারে বলতাম ভাই তোমার মাথা খারাপ, এটা তো হতেই পারে না। অথচ আমরা এখন মাসের পর মাস বাসায় ফর আওয়ার ওন সেফটি, আমরা বলতেছি ভাই আমার সেফটির জন্য আমি ঘর থেকে বের হবো না, তোমার সেফটির জন্য তুমি ঘর থেকে বের হবে। সেটাই। স্যার আমরা এখন প্রসঙ্গে চলে যাই। প্রথম ব্যাপার হচ্ছে স্যার, আপনার যে কাজটা, এটা হয়তো বা আমি মনে করি যে খুব কম সংখ্যক মানুষ জানে যে যে ক্রিটিক্যাল কাজটা আপনি করেন। অনেকেই জানে না, বা অনেকেই জানে না যে এরকম একটা পেশাও হতে পারে। আমরা যারা ধরেন যে সিরামিক পাস করার পরে সবাই সিরামিক ইন্ডাস্ট্রিতে জব করে, বিভিন্ন ব্যাপারে জব করে, বাট দিস ক্যান বি আ ভেরি বিগ থিং। মানে আপনি যে সাইটে আছেন, যে কাজটা করেন, তো এই সম্পর্কে যদি আমাদেরকে একটু আইডিয়া দিতেন আর কি। শোনো, আমার আসলে একটুখানি বলতে গেলে কি, আমার একটু ডাইভার্সিফাইড, মানে অনেকগুলো কাজ করে আমি আসলে এই জায়গাটায় আসছি। আমি সবসময় বলি যে ধরো আমি আমার লাইফ শুরু করছি হলো বেঙ্গল ফাইন সিরামিকে, একদম পিওর প্রোডাকশনে কাজ শুরু করছি। সেই সময় আমাদের একদম হাতে কলমে কাজ। আর তুমি স্যারের কাছ থেকে শুনবা, তোমরা জানো যে আমি হাতে কলমে কাজ শিখে এত দূর পর্যন্ত এসেছি। আমরা জানি। হ্যাঁ, তো ওই সময় একটা ফর্মিং থেকে আমার লাইফ শুরু, তারপরে কাস্টিং, তারপরে তোমার ফায়ারিং, বডি, এগুলো সমস্ত কিছু করে 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 আমি যখন আমার ক্যারিয়ার শুরু বেঙ্গল থেকে, তারপরে আমি মুন্নুতে কাজ করছি। মুন্নুতে কাজ করার পরে আসলাম শাহিনপুকুরে কাজ করার পরে ওইখান থেকে আসলে আমার মাহমুদুর রহমান স্যার এর একটা বড় অবদান। উনি হঠাৎ করে একদিন আমারে বললেন যে তসলিম, আমাদের তো টেকনিক্যাল একটা লোক মার্কেটিং এ দরকার। আচ্ছা, এখানে একটা জিনিস রিয়া, যে আমি বলে রাখি, আমাদের যারা স্টুডেন্টরা আছে বা যারা আছে এদের সবাই, যে ভাষা একটা খুব বড় জিনিস আমাদের এই ক্যারিয়ারে। হ্যাঁ, ধরো তুমি যদি একটু ভালো করে, আমরা যদি কাজের ফাঁকে ফাঁকে একটু ইংলিশটা চর্চা করি, যদি ইংলিশটা নিয়ে একটু কাজ করি, তাহলে দেখা যায় যে অনেকগুলো পথ খুলে যায়। যে হ্যাঁ, আমি একটু ভালো বলতে পারি, বা আমি একটু ভালো লিখতে পারি, বা আমি ভালো একটু জানি, এটা যদি কেউ করতে পারে, দেখবা যে অনেকগুলো পথ তখন খুলে যায়, যে হ্যাঁ কাজগুলো করা যায়। তো স্যার আমার ডেকে বললেন যে দেখো, মার্কেটিং একটা ছেলে দরকার। শাহান চৌধুরীও ছিলেন তখন, যে আমাদের টেকনিক্যাল একটা ছেলে মার্কেটিং এ দরকার। এই কিন্তু আমার মার্কেটিং এর ক্যারিয়ার শুরু।
তারপরে শাইনপুকুরে অনেকদিন কাজ করলাম, তারপর আইকিয়াতে গেলাম। আইকিয়াতে ওরা বললো যে আমাদের একটা লোক দরকার টেকনিক্যাল, ওটাও একটা অপরচুনিটি বলতে পারো লাইফের। এরপরে আমার এই যে সিরামিকের যে ইন্সপেকশন, যে কাজটা এখন আমি করি, এটা একটা চ্যালেঞ্জের চাকরি ছিল, মানে বিজনেস ছিল বলতে পারো। 7 সালের ডিসেম্বর মাসের 1 তারিখে আমার আইকিয়া থেকে আমি চলে আসি। 2008 সালের জানুয়ারির 1 তারিখ থেকে আমি একটা বিদেশি কোম্পানির সাথে আমার শুরু হয়। ফেব্রুয়ারি মাসে ওই কোম্পানিটা বন্ধ হয়ে যায়। আমি আর আমার একটা লোক, আমরা দুইজন মিলে কিন্তু এই সিরামিকের ইন্সপেকশনের কাজ শুরু করি। কিছুই ছিল না বলতে গেলে, তখন আমাদেরকে কেউ চেনেও না, জানেও না। আমরা অনেক কষ্ট করে একটা দুইটা করে 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 কিন্তু একটা জিনিস যেটা আমি সবসময় করে আসছি, যেটা আমি যারা আমাদের সাথে আসে তাদেরকে আমি বলবো যে তোমরা সবাই মিলে মনে রাখতে হবে যে কাজ করার জন্য যে ধৈর্যটা দরকার। যে হ্যাঁ, আমি একটা কাজ করতেছি, আমি এই যে ইন্সপেকশনের কাজ যখন শুরু করছি, অনেকে বলছি দাও ইন্সপেকশন করে দিচ্ছি, কোনো পয়সা দিতে হবে না। কারণ তুমি চিন্তা করে দেখো, এসজিটি আছে, আইটিএস আছে, বড় বড় কিন্তু ইন্সপেকশন কোম্পানি আছে। তাদের সাথে গিয়ে যখন আমি কাজ করছি, তখন আমি বলছি যে ঠিক আছে, যাও, তোমার কাজ করে দিব, তোমার পয়সা দিতে হবে না। যখন তুমি প্রোডাক্টটা পাবা, তোমার দেশে গিয়ে যখন প্রোডাক্টটা পৌঁছাবে, তখন তুমি আমাদের পয়সা দিবে, আমাদেরকে পয়সা দিবে, তার আগে তুমি দিবা না। এখনো কিন্তু আমরা একইভাবে কাজ করি। আমরা বড় বড় ফ্যাক্টরিতে ইন্সপেকশন করি, আমাদের বলা থাকে যে তোমার মাল যখন তোমার ওয়্যার হাউসে গিয়ে পৌঁছাবে, যখন তুমি মালটা পাবা, তখন তুমি বুঝবা যে হ্যাঁ, আমি এখন এইটার জন্য পেমেন্টটা দিব। তো ধরো এটা তখন একটা বিরাট চ্যালেঞ্জ। আমরা একটা রিজেনহফ অ্যান্ড ব্রেকার একটা কোম্পানি দিয়ে আমাদের এই কাজ শুরু। আজকে আমরা প্রায় 11টা ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের কাজ করি, সবগুলো বড় বড় ব্র্যান্ড। যতগুলো বড় বড় ব্র্যান্ড আছে, 10টা 11টা ব্র্যান্ডের কাজ আমরা টোটাল করছি। মানে এই দিক দিয়ে আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে বড় ব্র্যান্ডের নাম আসলে আমি বলতে পারি যে হ্যাঁ, এই ব্র্যান্ডের কাজটা আমি করছি। সেটা এখন তুমি রোজেন দাল বলো, রোজেন থাল বলো, তুমি লিভি ইউএসএ বলো, তারপর ইউকের যে কোনো ব্র্যান্ডের নাম বলো, ডেভেনহ্যামের কাজ করছি, জন লুইসের কাজ করছি। তাহলে এইটা হলো এখন আমাদের একটা পাওয়া যে হ্যাঁ, আমরা এত বছর চেষ্টা করে এই করে। কিন্তু একটা জিনিস, আমি নিজে হাতে কাজ করছি সবসময়, নিজে হাতে যাদেরকে নিয়ে কাজ করছি, যাদেরকে শিখাইছি নিজে হাতে, যে না আমি নিজে হাতে। কারণ আমার যখনই বায়াররা আসছে, এসে দেখছি যে না, ও নিজে হাতে কাজ করো, কাউকে কারোর উপর ডিপেন্ডেন্ট। আচ্ছা ঠিক আছে, কাজ হয়নি, ওরা খুশি হয়নি, পয়সা দেয়নি, ঠিক আছে, দাও না, কোনো দ্যাটস ওয়ান থিং। সেকেন্ড থিং হচ্ছে যে যাদেরকে নিয়ে কাজ করছি তাদেরকে প্রচুর প্রায়োরিটি দিয়ে কাজ করছি। আমি কিছু করি না করি, কিন্তু আমার সাথে যারা কাজ করছে তাদেরকে 100% প্রায়োরিটি দিয়ে আমি কাজ করছি। যখন যেখানেই থাকছি, ধরো যখন আমার কাছে আর্টিসান সিরামিক ছিল, আমি কোনো সময় মনে করি নাই যে আমি এইটার কোনো একটা কিছু আছে, ঠিক আছে, একটা সুযোগ আছে, সবার সাথে ওইভাবে বসে সবার সাথে করে নিয়ে কাজ করছি। যারা আমার সাথে কাজ করছে, শান্ত, যেমন শান্তকে আমি পাইছি, শান্তকে নিয়ে আসছিল, প্রথমে দিল ডিকালে। আমি শান্তকে এটাকে জিজ্ঞেস করলাম যে তুমি কি ডিকালে যাবা না কি কিসে যাবা? ও বললো স্যার আমার মডেলে ইন্টারেস্ট। এখন ধরো এই যে একটা জিনিস, আমি যে জিনিসটা আমি আমাদের সিরামিকে যারা আছে সবাইকে যেটা আমি বলতে চাই, সেটা হলো যে ইন্টারেস্ট, সেক্টর অফ ইন্টারেস্ট, কার কোথায় ইন্টারেস্ট আছে, এইটা আইডেন্টিফাইড না আমাদের সিরামিক লাইন। কারণ সিরামিকটা এত বড় একটা জিনিস। ধরো আমরা অত অত না, আমরা তো বলতে পারবো না ডাক্তারের মতো নাক কান গলা চোখ মাথা এগুলা নিয়ে তো আর আমরা বলতে পারবো না। কিন্তু আমাদের সেক্টরটাও কিন্তু মনে করো যে ওরকমই। কতগুলো সেক্টর আছে, তুমি যদি দেখো, র ম্যাটেরিয়াল একটা সেক্টর আছে, তোমার র ম্যাটেরিয়াল প্রসেসিং একটা সেক্টর আছে, তারপরে তোমার জিগারিং আছে, কাস্টিং আছে, মডেলিং আছে, ডিজাইন আছে, ফায়ারিং আছে, কত মানে হিসাব করলে পরে অনেক, মানে সিরামিকের সেক্টরের কিন্তু অভাব নেই। কিন্তু আমরা তো পারতেছি না ওরকম ভাবে, পারতেছি না ওরকম ভাবে। আমরা যে আমাদের ছেলেদেরকে, আমরা যারা বের হচ্ছি, আমাদের অপরচুনিটি নেই। একটা ছেলেকে ডেকে জিজ্ঞেস করা হয় না, দুঃখজনক, যে কোনো ছেলেকে ডেকে কিন্তু জিজ্ঞেস করা হয় না ভাই তোমার কোনটা করতে ভালো লাগে। একটা ফ্যাক্টরিতে গেল, একটা জায়গায় চলে গেল, শেষ। ওখানে কিন্তু ওর জীবনটা আটকে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। হয়তো কোনো জায়গায় নিয়ে ওর একটা ঢুকাই দিল, ঠিক আছে যাও তুমি আজকে থেকে জিগারিং দেখো, হয়তো জিগারিং এ কোনো ইন্টারেস্টই নেই। ও চিন্তা করছে যে না, আমি মডেলে ভালো। বা একটা ছেলে আছে ছবি আঁকতে পছন্দ করে, যে আচ্ছা ঠিক আছে আমি ছবি আঁকবো, সে ডিজাইনে যেতে পারে। আরেকজন আছে, সে হয়তো বলছে না আমার নতুন নতুন র ম্যাটেরিয়াল কম্পোজিশন তৈরি করার ন্যাক আছে, আমি করতে পারি। এই যে সেক্টর গুলো, আমি কেন এতে আসলাম, ইন্সপেকশনে আসলাম, কারণ আমি দেখলাম যে এটা একটা ভাইটাল জায়গা। মানুষ বিদেশিরা কিনতেছে, কমপ্লেন দিচ্ছে, হচ্ছে না, মাল ভালো হচ্ছে না, মাল খারাপ হচ্ছে, সাইজ ঠিক হচ্ছে না, এটা ঠিক হচ্ছে না, ওটা ঠিক হচ্ছে। তো তখন আমার এইখানে আসা, তো আমার যারা আমার
ইনস্টিটিউটে যারা আছে, যারা ইয়াং বা যে যেখানে আছে, ধরো এখন একটা প্যান্ডামিক হয়ে এমন একটা পরিস্থিতি দাঁড়াইছে, হয়তো বা অনেকের চাকরি থাকবে না, অনেক ফ্যাক্টরি হয়তো বা ছোট হয়ে আসবে, অনেকের হয়তো বা কাজ চলে যাবে। কারণ আমরা যেহেতু সিরামিকের, আমরা হচ্ছে সবার পরে, আগে যারা আছে তারা আগে, আমরা হচ্ছে সবার পরে, যে আমরা কখন আমাদের বাদ দিয়ে তারপরে যদি কাউকে নেওয়া যায় তো সে কাজ করবে বা তা করবে। এখন আমাদের মধ্যে ধরো যারা একটু সিনিয়র হয়ে গেছে তাদের কথা বাদ, বা জুনিয়রদের জন্য। তো আমার একটা সাজেশন হচ্ছে যে আমি যেটা বলি আর কি, যে সবাই মিলে দেখি যে ইন্টারেস্টটা কার কিসে আছে। কি এখন ইন্টারনেটের যুগ, এখন মানুষ অনেক কিছু করতে পারে। আমি মনে করি অন্তত পক্ষে যে তুমিও যেহেতু বাইরে আসছো, যারা আমাদের কাছে যদি কেউ আসে যে আমি 10টা ডিজাইন বানাইছি, এটা ভালো, আমরা হয়তো বা 10টা কাস্টমারের কাছে পাঠাই দিলাম যে দেখো ডিজাইনটা হয় নাকি। মানে আউটসোর্সিং এর যে এটা এখন চালু হয়েছে, যে ঠিক আছে আমি একটা সুন্দর একটা শেপ ডেভেলপ করলাম, আমি একটা সুন্দর একটা ডিজাইন তৈরি করলাম, আমি মানে খুব খুশি হতাম যে যদি এরকম ভাবে আমরা ছোট ছোট করে, হয়তো হলো না, মনে করো আমার জেনারেশনেই হলো না, আমি মরে গেলাম, হলো না, বাট এর পরের জেনারেশনে গিয়ে হলো, বা তার পরের জেনারেশনকে একসময় গিয়ে মনে করো বাংলাদেশে এমন একটা জায়গায় এসে দাঁড়ালো যে বাংলাদেশের ডিজাইনের জন্য বা বাংলাদেশের একটা শেপের জন্য সারা ওয়ার্ল্ড বসে থাকে যে না, এই দেশ থেকে এই ছেলেটা এক্স, এই ছেলেটার একটা মগের ডিজাইন বা একটা কাপের ডিজাইন ওয়ার্ল্ডের নাম করা। পারবো না এরকম কিন্তু কোনো কথা নেই। ওই যে জন লুইসের ওই ভদ্রলোক একটা টিপটের ডিজাইন করে সে যদি $1 মিলিয়ন ইনকাম করতে পারে, আমি কেন পারবো না? তাই না? আমি কেন, আমার দেশের ছেলেরা কেন পারবে না? আমরা কেন, আমার একটাই দুঃখ, সেটা হচ্ছে আমরা কেন দর্জি হয়ে থাকবো? কেন, আমার কথা হচ্ছে কেন আমরা এইটা হয়ে থাকবো? আমরা কেন সারা জীবন অন্যেরটা করবো? আরে চেষ্টা করি না কেন? চেষ্টা করতে 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 একটা সময় গিয়ে একটা জেনারেশন গিয়ে কি পারবে না সিরামিকের ওই জায়গাটায় গিয়ে পৌঁছাতে, যে হ্যাঁ ভাই আমার ডিজাইন মানুষ কেনে, আমার ডিকাল মানুষ কেনে, আমার মানুষ কেনে। সিরামিক করছি আমি, ভালো কথা, আমি সিরামিকে করছি, তারপরে যদি আমি মনে করি যে না আমি ডিজাইনটা ভালো পারি, আমি যাই, যে আমি অটোক্যাড শিখি, অটোক্যাড শিখি, আমি শিখে এখন তো 3D তে তুমি, এখন তো আর এমন না যে তোমার একটা সিরামিকের একটা ফ্যাক্টরি লাগবে একটা মডেল তৈরি করতে, দরকার তো নেই, দরকার নাই। তুমি আমার কাছে আসো, আমি আমি আমার কাছে তুমি একটা ডিজাইন নিয়ে আসো, আমি যদি সেরকম পারি কাউরে ধরে, আমরা কাউকে বলে হয়তো বা আমরা একটা 3D, তুমি ওখান থেকে জোগাড় করতে পারো, আমি এখান থেকে জোগাড় করতে পারি, মডেলটা তৈরি করে আমরা ইন্টারন্যাশনালি আজকে যে ফোরাম তৈরি হয়েছে, ধরো এই ফোরামে আমরা যদি ইন্টারন্যাশনালি দেই যে দেখো এই শেপ আমি তৈরি করছি, এই মগ, আমি একটা মগ তৈরি করছি বা আমি একটা শেপ তৈরি করছি, এটা তোমরা কেউ নিবা কিনা? আরে একটা শেপ যদি বিক্রি হয়ে যায়, তুমি যদি একটা শেপই বিক্রি করতে পারো, তুমি তো 5 বছর বসে খেতে পারবে, যদি তোমার সেরকম ডিমান্ড না রাখে। এখন যে তুমি মনে করো না আমি একটা এখন একদিনের মধ্যে একটা বাড়ি কিনে ফেলবে, তাহলে তো হবে না। সিরাজ না, মানে আমার কথা হচ্ছে চলো না শুরু করি সবাই মিলে। আর হবে না, শোনো, বাংলাদেশে এখন আমরা যদি সবাই এতটুকুনি একটা সেক্টর, সবাই ভালো চাকরি আমরা পাবো না, সবাই বড় পোস্ট আমরা পাবো না, কিন্তু প্রতি বছর আমাদের ছেলে পেলে তো বার হবে। হ্যাঁ, পোস্ট খালি হবে না, পোস্ট খালি হবে না, কিন্তু ছেলে পেলে বার হবে, বের হবে। তাহলে আমরা কি করবো? আমরা তো মানে উকিল না যে কোর্ট একটা গায়ে দিয়ে যে এতে দাঁড়ায় গেলাম, আমরা ডাক্তারও না যে একটা স্টেটও কাছে নিয়ে যে কোনো একটা ফার্মেসিতে বসে গেলাম। আমাদের এই হাত, বুঝলা, এই হাত দিয়ে যে কাজ করতে পারবো, এইটা হলো আমাদের। এই জন্য আমি যারা নতুন স্টুডেন্ট যারা আছে তাদেরকে আমি বলি যে এন্টারপ্রেনার হও বাবা, সিরামিকে সম্ভব। আমি আমার ছাত্র জীবনে আমার খাটের নিচে প্লাস্টার অফ প্যারিস নিয়ে যেতাম, সারা রাত ধরে বসে বসে মডেল বানাতাম, সেই প্লাস্টার অফ প্যারিসের মধ্যে ওইটা কাস্ট করতাম, করে মোল্ড বানাতাম, ওর মধ্যে আবার প্লাস্টার অফ প্যারিস ঢেলে ওইটা খুলে তারপরে মডেল বের হতো জিনিস, প্রোডাক্ট, ওইটারে সারা রাত ধরে ধরে তুলি দিয়ে দিয়ে রং করে তোমার বিভিন্ন মেলায় নিয়ে নিয়ে আমি বিক্রি করছি। ছোট ছোট জিনিস, একটু একটু কুকুর বিড়াল, এই সেই, এই মাথা ওর মাথা। তখন আইবলি স্যার ছিল, ওনার ওখানে গিয়ে বলতাম স্যার একটু ক্লিনের মধ্যে দেন না, একটু পোড়াই নিয়ে যে ছোট্ট একটা আমাদের একটা ল্যাবে একটা ক্লিন ছিল, একটুখানি ওটার মধ্যে দিয়ে স্যার একটু দেন না, একটু দেন, ওই স্যার একটু দিত, একটু রং টং লাগায় ওটার মধ্যে একটু পোড়াইতাম, পোড়াই নিয়ে তারপরে তোমার নিয়ে যেতাম। স্যার এগুলো আসলে বলেন স্যার। আমি ওইটাই বলি যে ছেলে পিলে যারা আমাদের সাথে যারা আছে, এদেরকে এইটা মাথায় রাখতে হবে, পোস্ট হবে না, এখন আর পোস্ট তৈরি হবে না। কয়টা ইন্ডাস্ট্রি তুমি দেখো, প্রতি 10 বছর পর পর এক একটা করে ইন্ডাস্ট্রি আসে,
সেটাই। সেই সমস্ত ইন্ডাস্ট্রির প্রথম লক্ষ্য কি? পুরানা লোক রাখতে হবে। কোন ফ্যাক্টরিতে লোক আছে ওইটারে ধরে এনে আগে এখানে বসা। তাহলে আমরা যারা নতুন যেসব ছেলেপিলে আসতেছে তারা কই যাবে? তারা কোথায় যাবে আমার তুমি বলো? আমি নতুন ভাই, আমি তো কিছু জানি না, আমি সিরামিক থেকে পাশ করে আসছি, আমি কিছু জানি না, আমার এই হ্যাঁ, সুযোগটা দিবে কে? নাই তো, ইন্ডাস্ট্রির গ্রোথ তো নাই। আমি একদিন তোমার বলতেছিলাম যে দেখো যারা গার্মেন্টস আছে তাদের সুবিধা কি? 5,000 টাকা করে 10টা মেশিন 50,000 টাকা দিয়ে কিনে নিয়ে বসে গেছে, সাব কন্ট্রাক্ট শুরু করে দিছে, সাব কন্ট্রাক্ট করতে 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 একটা সময় একটা বার বলছে ঠিক আছে 5,000 প্যান্ট বানায় দাও, 5,000 প্যান্ট বানাইছে, 10,000 প্যান্ট, গার্মেন্টস ইন্ডাস্ট্রির মালিক হয়ে গেছে। সিরামিকে তুমি পারবা না, তোমার একটা বল মিল লাগবে কোটি টাকা দাম, তোমার একটা ফিল্টার প্রেস লাগবে, তোমার একটা অগার মেশিন লাগবে, তারপরে গিয়ে হবে? হবে না। আমার এরকমও আমি অনেককে বলছি যে আমরা যদি এরকমও করি যে ইন্ডাস্ট্রিতে গিয়ে আমার যদি সেরকম ধরো ছেলে পিলে ইন্টারেস্টেড পাওয়া যায়, যে কোনো একটা ইন্ডাস্ট্রিতে গিয়ে বললাম যে চলো আমরা করি, স্লিপ কিনে সবাই বাসায় বাসায় কাস্টিং করে ছোট ছোট জিনিস বানায় একটা সেন্ট্রালি ফায়ারিং করে, লেটস ডু সামথিং। কেউ বোধহয় একটা প্রশ্ন ছিল যে কারোর কি কোনো প্রশ্ন ছিল নাকি, কি ব্যবসাটা কি, কেউ কি জানতে চাচ্ছিল নাকি? দেখো তো। হ্যাঁ, মানে ও বলতেছিল যে পোর্সেলিন ব্যবসা। আমি আসলে লিখতেছিলাম প্রশ্নগুলো, মানে ওরা যেগুলো বলে আমি লিখে রাখি, আপনি কথা বলার পরে ওগুলো জিজ্ঞেস করলাম। আচ্ছা আচ্ছা। যে পোর্সেলিন ব্যবসা নিয়ে বা মানে পোর্সেলিন ব্যবসার কি অবস্থা বাংলাদেশে, প্লিজ বলবেন। পোর্সেলিন ব্যবসাটা বাংলাদেশের কি অবস্থা আর কি, সেটা জানতে চাচ্ছে। ওই যে আমি যেটা বললাম যে আমরা তো হচ্ছে আসলে মানে মানুষ বায়ার যে অর্ডার দেয় সেইটা করে, আমাদের তো কোনো ব্র্যান্ড ক্রিয়েট হয়নি বাংলাদেশে। না, যেহেতু কোনো ব্র্যান্ড ক্রিয়েট হয়নি, অথবা আমরা 100% ডিপেন্ডেন্ট হচ্ছে ইন্টারন্যাশনাল কনজামশনের উপর। ইন্টারন্যাশনাল বায়ার আমরা যা দিবে, মানে আমি ধরো এখন যে কয়টা বায়ারের কাজ করি, যাদের কাজ করি তাদের সাথে প্রতিদিন কথা বলে যেটা দেখতেছি, তারা বলতেছে যে আমাদের সেল যেটা হবে তার উপরে ডিপেন্ড করে আমরা অর্ডার দিব। অফকোর্স। এখন আমাদের দুইটা আছে, একটা আছে যে আমাদের খুব ভালো অপরচুনিটি, যদি চায়না এখন লোকজন যদি ভয় পায় যে না এখন আমরা চায়না থেকে আর জিনিসপত্র নিব না, কিন্তু চায়নার ক্যাপাসিটি তো আর আমাদের নাই, চায়নার এক ক্যাপাসিটি আমাদের নাই, ইস্টার্ন ইউরোপের যে ক্যাপাসিটি সেটা কিন্তু আমাদের নাই। না, তুমি মনে করো কুতার মতো একটা ফ্যাক্টরিতে যে পরিমাণ ও প্রোডাকশন দিতে পারে, আমাদের কয়েকটা ফ্যাক্টরি মিলে ওর একটা ফ্যাক্টরি সমান প্রোডাকশন দিতে পারবে না, কোনোদিনও পারবে না। তোমার ইরানে এক একটা ফ্যাক্টরিতে 28টা 29টা করে আইসোস্ট্যাটিক প্রেস আছে এক এক লাইনে, এখানে আমরা 2টা আইসোস্ট্যাটিক প্রেস নিয়ে আমাদের কাছে মনে হয় যে হ্যাঁ আমি অনেক শক্তিশালী একটা ফ্যাক্টরি, 28টা 29টা আছে এক একটা লাইনে। হ্যাঁ, যে এখন ধরো এরা যদি কোনো সময় ওপেন হয়ে যায় তাহলে আমাদের জন্য খুব ভয়ের কারণ। ধরো এখন যদি মনে করো এখন যদি পর্তুগাল বা এগুলা রোমানিয়া ওরা যদি প্রাইস নামায় নিয়ে আসে নিচে, ওরা যদি এখন মার্কেট ইন্টারন্যাশনাল মার্কেটে ঢোকার জন্য যদি ওরা প্রাইসটা নামায় নিয়ে আসে, তাহলে হয়তো আমাদের জন্য প্রবলেম হবে। আর ধরো কিন্তু সরি স্যার, জাস্ট পর্তুগালে কিন্তু স্যার আমি অলরেডি দেখছি যে 4টা ফ্যাক্টরি, আপনার এদের যে ইপিজেড আছে 4টা ফ্যাক্টরি অলরেডি তাদের কাজ শুরু করে দিছে, মানে 4টা সিরামিক ইন্ডাস্ট্রি টেবিলওয়্যার। তো এটা গত বছর শুরু করছে এই কাজটা। সো মানে পর্তুগালের অবস্থা এরকম একটা হয়েছে যে পুরো ইউরোপের মধ্যে পর্তুগালের স্যালারি স্ট্রাকচার হচ্ছে সব থেকে কম। ধরেন যে স্ট্যান্ডার্ড স্যালারি হচ্ছে ধরেন যে 750 ইউরো, বাংলাদেশি টাকা ধরেন যে 70,000 টাকার মতো। তো 70,000 টাকা স্ট্যান্ডার্ড স্যালারি। আর এদের দেশে হচ্ছে ম্যাক্সিমাম কাজগুলো হয় যে ফ্যাক্টরি গুলো আমি দেখছি এটা সব হচ্ছে রোবোটিক, সব রোবোটিক। তো এইগুলো যদি চলে আসে তাহলে কিন্তু মানে আমরা কিন্তু একটা বড় প্রবলেমে পড়ে যাব, কারণ ওদের শুধুমাত্র এখানে মানুষ আছে ইঞ্জিনিয়ার যারা হচ্ছে রোবট গুলোকে দেখে, আর কিছু না। এবং ওদের ইন্সপেকশনের কিন্তু প্রচুর লোক আছে। ইন্সপেকশন মানে কোয়ালিটি কন্ট্রোলের যে ডিপার্টমেন্টটা, ইটস হিউজ। এবং মানে এটা এত পরিমাণ সাদা আমি দেখলাম, মানে এত সাদা এত লাইট, মানে মনে হচ্ছে কি যে আমি মনে হয় কোনো কির মধ্যে আসছি জানি না, জাস্ট লাইট আর লাইট 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 এভরিওয়্যার, এরকম একটা অবস্থা। সেটাই বললাম যে ওরা ধরো যদি ওপেন হয়ে যায়, ওদের প্রাইসটা যদি আমাদের মানে আমাদের দেশ থেকে কয়েকটা জিনিসের জন্য আমরা ফ্যাক্টর দেখো, শুধু দাম কম কিন্তু না, আমাদের দেশ থেকে যারা বাইরে আসে তারা জানে যে স্টোরেজ ওদের দেশে একটা বিরাট বড় ফ্যাক্টর। এখন আমাদের দেশ থেকে ওরা দামটা কম পায়, আমাদের লিড টাইম হচ্ছে ধরো 8 উইক, 4 উইক আমার বানাতে লাগে, 4 উইক আমার সিতে টিতে গিয়ে থেকে 8 উইক, তাহলে ওকে একটা অর্ডার দিলে 8 উইক অপেক্ষা করতে হয় ওই প্রোডাক্টটা ও শেলফে যেতে। যারা নতুন যারা আছে আমি তাদেরকে বলতেছি যে দেখো এটা আমাদের দেশের একটা প্রবলেম যে ওই প্রোডাক্টটা শেলফে যেতে 8 উইক সময় লাগে। আর ও যদি ইউরোপে অর্ডার দেয় তার মানে কি ওকে সবসময় 8 উইকের প্রোডাক্ট স্টকে রাখতে হয়। বাংলাদেশের সাথে ব্যবসা করতে হলে ওকে 8 উইকের প্রোডাক্ট সবসময় স্টকে রাখতে হয়।
কিন্তু ইউরোপের সাথে ব্যবসা করলে কি হবে? জাস্ট এ ফোন কল এক্স্যাক্টলি। করে বলবে আমার 4 প্যালেট মাল পাঠাও ট্রাকে, 4 প্যালেট মাল ও ট্রাকে করে চলে যাবে। ওর কিন্তু কোনো এক্স্যাক্টলি। স্টোরেজ কস্ট নেই। সো ল্যান্ডেড কস্ট যখন ওরা হিসাব করে, আমি ওদের সাথে কাজ করে যতটুকু দেখছি, ওরা একটা প্রোডাক্টের ল্যান্ডেড কস্ট হিসাব করে যে আমি প্রোডাক্টটা কিনছি, এটা আমার শেলফে ল্যান্ড করতে আমার কত টাকা খরচ হলো। ওই জায়গায় এখন পর্যন্ত আমরা ভালো অবস্থানে আছি, কিন্তু যদি আমরা ওই জায়গায় ভালো অবস্থানে থাকতে না পারি, তাহলে আসলে কিন্তু আমাদের পোর্সেলিন নিয়ে, মানে সিরামিক নিয়ে তবে আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ কি আমি বলি যে দেখো আমাদের পাশে ইন্ডিয়ার মতো একটা বড় দেশ রয়ে গেছে, অন্যান্য ওগুলোতে তো সিরামিকের প্রোডাকশন নেই। তো আমাদের মেইন যেটা হচ্ছে যে আমাদেরকে ডিজাইনে পারদর্শী হতে হবে। এখন আমার মনে হয় যে জায়গায় আমরা অনেক পিছিয়ে রয়েছি। জি স্যার, এক্স্যাক্টলি। ডিজাইন ডেভেলপমেন্ট, শেপ ডেভেলপমেন্ট, এগুলো করলে পারে। আর মনে করো আমাদের দেশে হাতের কাজ, তুমি তো দেখো সারা ওয়ার্ল্ডে হাতের কাজের দাম অনেক। হ্যান্ডক্রাফট, হ্যাঁ। আমার খুব দুঃখ, বুঝলা, আমার তো এখন বয়সও হয়ে গেছে আর ওরকম এও নাই। আমার মাঝে মধ্যে মনে হয় যে কেউ যদি একটা ক্লিন দিয়ে বলতো যে যাও তোমার একটা মানে বড় একটা শাটল ক্লিন দিলাম, একটা ডেকোরেশন ক্লিন দিলাম, আর এই দিলাম, আমি মনে হয় যে আমি বহু ছেলেপিলেরে নিয়ে বলতাম যে আসো তোমাদেরকে এক একজনের 20 কেজি করে স্লিপ দিয়ে দিচ্ছি, তোমরা নিয়ে যাও, নিয়ে গিয়ে ঘরে বসে বসে বানাও। কাস্টিং জিগারিং এর দরকার নেই, কাস্টিং করো। গ্রুন একটা কোম্পানি আছে তোমার, এরা ফ্লাওয়ার ভাস নেয়, প্রচুর ডিমান্ড। তুমি তো থাকো বাইরে, তুমি জানো। স্যার গ্রুন তো ফ্লাওয়ার ভাস, জার্মান কোম্পানি। না না গ্রুন না, ওই তোমার একটা ফুলের একটা কোম্পানি আছে নরওয়ের, আমি এখন মনে করতে পারতেছি না নামটা। ফুল মানে ওরা শুধু শুধু ফ্লাওয়ার ভাসই নেয়। আচ্ছা, বুঝলা, ওরা আসছিল বাংলাদেশে নরওয়ের ওই এর থেকে, পেলো না। কিন্তু ওরা মেশিন মেড ফ্লাওয়ার ভাস নিবে না, ওরা হ্যান্ডমেড ফ্লাওয়ার ভাস চায়। সব ওরা চায় হলো হ্যান্ডমেড হতে হবে, হ্যান্ডমেড ফ্লাওয়ার ভাস হতে হবে, হ্যান্ডমেড পেইন্টেড ফ্লাওয়ার ভাস হতে হবে। বিশাল বড় একটা মার্কেট রয়ে গেছে তোমার ল্যাম্প শেড, এই ল্যাম্পের বেসটা। বিদেশে এখনো কোনো ঘর পাবা না, তুমি তো জানো এখন, যে যেখানে ল্যাম্প, টেবিল ল্যাম্প নাই, না আমার ল্যাম্পের বাসা বেসটা। সিরামিকের। এই যে ল্যাম্পের বেস, হ্যান্ড পেইন্টেড, হ্যান্ড ক্রাফটেড ল্যাম্পের বেস, হ্যাঁ, বিভিন্ন রকম কাস্টেড মগ, এই যে একটা বিরাট মার্কেট রয়ে গেছে ওয়ার্ল্ডে, এই মার্কেটটা তো আমরা আসলে কিছু করতে পারতেছি না। এগুলো আসলে মানে আমি কি বলবো, মানে আসলে মানে এন্টারপ্রেনার দিকে আমাদের ঝোঁক অনেক কম। এর এর কারণও আছে। কারণ হচ্ছে যে আমি যে মনে করি যে আসলে মানে ওই যে সাহসটা দেয়া বা ওই যে উৎসাহটা দেয়া, হ্যাঁ, এইগুলো আসলে আমাদের ইনস্টিটিউট থেকেও অনেকটা আসে না। এটা যারা করে নিজেদের মধ্যে থেকে করে, নিজেদের ইচ্ছায় করে। এবং দেখা যায় যে যখন আমরা কোনো জায়গায় চাকরি করতে যাই বা কোনো ফ্যাক্টরিতে চাকরি করতে যাই, তখন কিন্তু মানে ওই যে বললেন যে আমরা দর্জির মতোই একজনকে কপি করতে থাকি, যা আছে সেটা দিয়ে দিতে থাকি। এর ভিতরে আবার আরো একটা প্রবলেম হচ্ছে যে এই যে মোটিভেশনটা যে আমরা আমাদের বড় ভাইদের কাছ থেকে পাবো বা আমাদের সিনিয়রদের কাছ থেকে পাবো, অনেক ক্ষেত্রে কিন্তু ওই জিনিসগুলো আমরা পাই না। মানে আমি প্রতিদিন অনেক ধরনের ইয়া ইয়া মানে অনেক ধরনের টেক্সট পাই বিভিন্ন ছোট ভাই বা বড় ভাইদের কাছ থেকে, কথাবার্তা বলি। এই জিনিসগুলো আসে, এই যে মোটিভেশন ব্যাপারটা, এটা কেন যেন আমরা আরেকজনকে উৎসাহ দিতে জানি না, ওই যে বললাম যে থ্যাঙ্কস বলতে জানি না, এরকম একটা ব্যাপার আর কি। আমি একটা জিনিস, মানে এই ফোরামে আমার একটা রিকোয়েস্ট আছে সবার কাছে আর কি, যারা শুনতেছে বা যারা হয়তো পরে দেখবে তাদের কাছে, যে চলো না একটা ডাটাবেস তৈরি করি। আওয়ার ইন্টারেস্ট একটা ডাটাবেস তৈরি করি। সবাই আমরা লিখি না যে আমার কি ইন্টারেস্ট, হোয়াট ইজ মাই ড্রিম, আমার স্বপ্নটা কি। আমি এক্স, সে ধরো আমি তসলিম, আমি ছোট করে লিখে রাখলাম যে আমার উইশ কি। আমার উইশ যে হ্যাঁ আমার ইন্সপেকশন কোম্পানিটা অনেক ভালো হবে, আমি আমার ইন্সপেকশনের সাথে আমি একটা ল্যাব তৈরি করতে চাই, ফিনিশ। আরেকজন এক্স ওয়াই লিখলো যে না আমার খুব শখ যে আমি সুন্দর সুন্দর মডেল তৈরি করব, আমার মডেলগুলা যাতে ওয়ার্ল্ড ওয়াইড রিকগনাইজড হয়। একটা উইশ চার্ট করো। মানে আমার এটা খুব শখ, আমি জানি না মেবি এটা একটা পাগলামি হতেও পারে, কিন্তু আমার কাছে কেন জানি মনে হয় যে প্রত্যেকটা মানুষের যদি লেখা থাকতো, মনে করো একটা যদি ডাটাবেস থাকতো আমাদের কাছে, আমরা যদি মাঝে মধ্যে সবাইটা দেখতাম, তাহলে আমরা মনে হয় যে বলতে পারতাম যে আচ্ছা ঠিক আছে, এই ফ্যাক্টরিতে একটা মডেলে একটা ছেলে যাচ্ছে, আমি যদি জানতে পারি। এখন ধরো আমি যদি বলি অনেস্টলি, কেউ কিছু মনে না করুক, আমি সবার কাছ থেকে সরি বলে নিচ্ছি, ধরো এখন যদি আমি একটা অ্যাড দিই যে আমার একটা মডেলার দরকার, যার ইন্টারেস্ট নেই সেও অ্যাপ্লাই করবে,
যার ইন্টারেস্ট আছে সেও অ্যাপ্লাই করবে, কারণ কি, যে আমার একটা চাকরি দরকার। চাকরি দরকার, এক্স্যাক্টলি। ব্যাপারটা হচ্ছে আমার কিন্তু আমার এটা দরকার নেই, মানে আমি আমার স্কিলটা বিক্রি করতে চাচ্ছি না, আমার একটা চাকরি দরকার, আমার একটা চাকরির জন্য দরকার। তো কিন্তু যদি ওরকম একটা জায়গা থাকে, ধরো ওরকম একটা যদি থাকে যে হ্যাঁ আমি এই জায়গাটায় আমার ইন্টারেস্ট, এইটা আমি করতে চাই, এইটা আমি ভালোবাসি, আমার ধরো যতটুকু ক্ষমতা আছে, যতটুকু ফ্যাক্টরিতে আমি যাই আসি হয়ে যায়, আমি যদি ডাটাতে দেখি যে হ্যাঁ এই ছেলেটা আসলে মডেলার হতে চায়, হয়তো তখন আমি বলতে পারবো যে আচ্ছা ঠিক আছে, এই ছেলেটা নিতে পারেন, এই ছেলেটার মডেলিং এ ইন্টারেস্ট আছে। একজন হয়তো বা লিখলো যে না আমি খুব ভালো ল্যাবের কাজ করতে চাই, আমি আমার দেশের র ম্যাটেরিয়াল ইউজ করে আমি ভালো ভালো কম্পোজিশন তৈরি করতে চাই, যাতে আমার প্রাইস এইখানে আছে, আমি এটা নামাই এখানে নিয়ে আসতে চাই। ফ্যান্টাস্টিক। একটা উইশ, মানে একটা মানুষের ইন্টারেস্ট, আমি এক্স আমার এটাতে ইন্টারেস্ট, আমি ওয়াই আমার এটাতে ইন্টারেস্ট, এরকম যদি ধরো একটা চার্ট থাকে, আমি বললাম না যে আমাদের সিরামিক সেক্টরটা অনেক বড়, এত বড়, এবং এখানে এত রকম জিনিস আছে যে এটাকে করা খুব মানে কঠিন ব্যাপার, যে খুঁজে 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 বের করে নিয়ে এগুলো করাটা মুশকিল। সো একটা যদি উইশ লিস্ট থাকে তাহলে সুবিধা। আমার মনে হয় যে চলো আমরা কোশ্চেন অ্যান্সারটা করে ফেলি, নাহলে আমাদের মধ্যে টাইম হবে না পরে। আর আচ্ছা, এই যে আমাদের আফজল ভাই বলতেছে যে পোর্সেলেন ব্যবসা ঠিক থাকতে হলে মডেলারকে মূল্যায়ন করে প্রতি 4-5টা সিরিজ নিয়ে আসতে হবে আর কি, এরকম একটা কোয়েশ্চেন তার। হ্যাঁ, এখন তো ধরো এখন তো দুনিয়া অনেক সহজ হয়ে গেছে, এখন তো আর বসে বসে মডেল বানাবার দরকার নেই। এখন তুমি যদি তুমি 3D তৈরি করে যদি দাও, আর আমরা যারা যেখানে আছি, আমরা যদি আমাদের কাস্টমারদের কাছে পাঠাই যে দেখো এইটা 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 করে পাঠাইছে, বা এর এই জিনিসটা এই মডেলটা তোমার পছন্দ কিনা, তোমার আমি একটা জিনিস বলতে পারি, অ্যাটলিস্ট স্ক্যান্ডিনেভিয়াতে, আমি অন্য দেশের কথা জানি না যেহেতু আমার মূল ব্যবসা স্ক্যান্ডিনেভিয়াতে কিন্তু কোনো কিছু চুরি হওয়ার কোনো ভয় নেই। হ্যাঁ, ও যদি তোমার একটা জিনিসও নেয়, ও কিন্তু তোমাকে বলবে যে হ্যাঁ এই জিনিসটা আমি তোমার বুদ্ধিতে তোমার কাছ থেকে নিয়ে করছি, তোমার কতটুকু তোমার যা চাহিদা সেটাও তোমাকে দিয়ে দিবে। আর তার সাথে যদি সে জানে যে না এই লোকটার, আসলে একটা সিরামিকের একটা ছেলে যখন মডেল বানাবে, জি, আর নর্মাল একটা ছেলে যখন একটা মডেল বানাবে, তার মডেল আর এর মডেলের মধ্যে অনেক পার্থক্য হবে, কারণ সিরামিকের ছেলেটা কিন্তু জানে এটা ফায়ারিং করতে গেলে কি অসুবিধা হবে, এইটা কাস্টিং করতে গেলে কি অসুবিধা হবে, এটা আমি কাস্টিং এ বানাবো না এতে বানাবো। হুম। তো অপরচুনিটি অনেক। এই আমার ছেলেটা কাছে মনে দুবাই, হয় এটার এই ছেলেটা যে আফজল হোসেন, সে দুবাইতে আরকে সিরামিকের ল্যাবের পোর্সেলেন মডেলার হিসেবে আছে। ইটস ইন্টারেস্টিং, ফ্যান্টাস্টিক। হ্যাঁ, ইটস গুড। ফ্যান্টাস্টিক। এবং র্যাক খুব সুন্দর সুন্দর কাজ করে, মানে র্যাক যখন শুরু করে, পোর্সেলিন প্ল্যান্ট যখন শুরু করে, তখন আমি র্যাকে গেছিলাম বহু বছর আগে, কারণ রেনু আছে ওখানে একজন, তার সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক ছিল। এছাড়াও ধরো র্যাকের যারা বাংলাদেশে যারা আছে সবার সাথে আমার রিলেশন খুব ভালোই ছিল সব সময়, এখনো ধরো যারা এখানে আছে তাদেরকে চিনি, জানি আমি যতটুকু, তাতে আমি জানি যে হ্যাঁ ওরা অনেক ক্রিয়েটিভ জিনিসপত্র নিয়ে আসে। কেন তুমি কিন্তু র্যাকের, আমি সবসময় র্যাকের ওয়েবসাইট খুব ফলো করি কিন্তু আমি, যে ওরা অলওয়েজ দেখবে নতুন নতুন জিনিস, নতুন নতুন আইডিয়া নিয়ে, নতুন নতুন ডিজাইন নিয়ে ওরা আসতেছে, তাই না? সো হি ইজ লাকি, হি ইজ কোয়াইট লাকি, সে যে কেউ যদি এটা করে। এখন ধরো ওর যে স্কিলটা আছে, স্কিল হি হ্যাভ, এখন সেটা আমাদের দেশে যারা আছে, আমাদের তো অত দামি মেশিনও নাই, র্যাকের ধরো মডেলিং টুল যা আছে ওগুলো আমরা চিন্তাও করতে পারবো না বাংলাদেশে। আচ্ছা, হ্যাঁ, ওরা অনেক সফিস্টিকেটেড জিনিসপত্র ওরা ডেফিনেটলি ইউজ করে, আমি যতটুকু জানি। তো ধরো এটা নিয়ে আমাদেরকে যদি একটু হেল্প করে বা যদি একটু বলে তাহলে ভালো। হ্যাঁ হ্যাঁ, এটাই স্যার। এই জিনিসগুলো আমি আমাদের যে এই গ্রুপটা করার মূল উদ্দেশ্যই হচ্ছে এটা, যে ধরেন যে আমরা একটা অ্যাসোসিয়েশন করি বা হোয়াট এভার উই ডু, বাট একটা হচ্ছে যে আমাদের বাংলাদেশে এমন কোনো প্ল্যাটফর্ম নাই যেখানে ধরেন যে আমাদের সিরামিকের প্রতিদিনের টেকনোলজি নিয়ে আমরা কথা বলতে পারি। যেমন আমাদের ইনস্টিটিউটের অনেক টেকনোলজি আমরা জানি যে আসলে এটা কাইন্ড অফ মিউজিয়াম হয়ে যাচ্ছে দিন দিন, মানে ওয়ার্ল্ডের যে টেকনোলজি আসতেছে সেই অনুযায়ী ওখানে আসলে খুব খারাপ অবস্থা। তবে আইবুলি স্যার বলছে যে সরকার অনেক ভালো কিছু সামনে নিয়ে আসতেছে, একটা বড় প্রজেক্ট নাকি স্যার মানে বলতেছে যে হচ্ছে, এটা যদি হয় তখন অনেক, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, নতুন টেকনোলজি আসবে, সো ইটস রিয়েলি গুড। কিন্তু ব্যাপার হচ্ছে যে এই গ্রুপটা করার মূল উদ্দেশ্যটি হচ্ছে যে যে চাকরি ক্ষেত্রে বা ব্যবসা ক্ষেত্রে, এই যে ছোট ছোট ব্যবসাগুলোর কথা আপনি বলতেছেন, তারপরে মানুষের যে এক্সপেরিয়েন্স গুলো, অনেক এক্সপেরিয়েন্স না, আপনার এক্সপেরিয়েন্স আর একজনের এক্সপেরিয়েন্স আছে, আমি চেষ্টা করতেছি অন্যান্য আর যারা আছে তাদেরকেও ইনভাইট করার। এখন তারা যদি আসতে চায় যে আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো কিছু শিখবো, অনেক অনেক কিছু জানবে, যে এই জিনিসগুলো
শেয়ার করা। এবং আমি আরো একটা জিনিস দেখছি যে বাংলাদেশে আমরা যারা সিরামিক পড়াশোনা করছি এবং যারা চাকরি করি, তাদের 90% মানুষের লিঙ্কড ইন অ্যাকাউন্ট নাই, এবং লিঙ্কড ইন অ্যাকাউন্ট না থাকলে দেশের বাইরে চাকরি পাওয়াটা আসলে বলতে গেলে যে সোনার হরিণ। কারণ হচ্ছে যে দেশের বাইরে যে সিভি দেওয়ার যে যুগটা, ওটা চলে গেছে। এখন সবাই লিঙ্কড ইন করে, প্রতিদিনকার কাজ কি সেগুলো সে দেয়, তারপরে বিদেশের একজন এসে দেখে আসলে এই ছেলেটার প্রোফাইলটা কি কাজ করে, তখন সে তার সাথে যোগাযোগ করে। তো এই জিনিসগুলো কিন্তু এখনো আমাদের ভিতরে আসে না। আমরা সারাদিন ফেসবুক ইউজ করতে রাজি আছি, কিন্তু আমাদের ক্যারিয়ারের জন্য 5টা মিনিট সময় দিব না। বাট উই কমপ্লেইন, উই ক্যানট ডু এনিথিং। ইটস সামথিং লাইক দিস। হ্যাঁ, ওই যে তোমার বললাম না যে আমাদের দেশে যখন মনে করো যে যখন স্কিল ডেভেলপ হবে, একটা মানুষ যখন আমি যখন পাশ করে বের হয়ে আসছি সিরামিক থেকে, তখন আমার কাছে মনে হচ্ছে বাবা এটা একটা সমুদ্র, কোথায় দিবে, কোন ফ্যাক্টরি, কোথায় গিয়ে ঢুকবো। প্রথমে গিয়ে ঢুকলাম বিস্কিট ইন্সপেকশনে, ওখানে কয়েকদিন থাকলাম, গেলাম জিগারিং এ, দেখলাম কিছুদিন এটা একটা বিরাট বড় একটা সমুদ্রের মতো জায়গা, তাই না? এখন মানে স্কিল তোমার আগে, আমি যেটা মনে করি আর কি, আমার এই ছোট অভিজ্ঞতা থেকে আমি যেটা মনে করি যে স্কিল ডেভেলপ করতে হবে। হ্যাঁ, আমি ভাই এই জিনিসটা পারি, আমি এই জিনিসটা জানি, আমি এই জিনিসটা মাস্টার হতে চাই। হ্যাঁ, বুঝতে পারছো যে আমি এই জিনিসটা জানি, এটাতে চাই, আমি এটাতে মাস্টার হতে চাই, বাস। আর ধরো যে এন্টারপ্রেনার, আর ধরো যে বর্ন এন্টারপ্রেনার, যে বলো যে না আমি এগুলো কিছু চাই না, আমি আমার মতো করে আমি করতে চাই, কি বলে, আমি ইন্ডাস্ট্রিয়ালিস্ট, মানে আমি নিজে কিছু করতে চাই। ওয়েল ডান, যে নিজে কিছু করতে চাই সে করুক, বলুক যে ঠিক আছে আমি নিজে কিছু করতে চাই, আসো বসে কাজ করি, বসে করি, একটা কিছু করি। আর আমি তো এই বসে থাকা থেকে আমি আসলে এখন আমার যেটা একটা ধারণা, মানে যেটা একটা আমি নিজে নিজে যেটা একটা জিনিস মনে করি, যে আসলে এখন কাজ তো অনেকদিন হয়ে গেল করলাম, এখন আমি নিজেও মনে মনে ঠিক করে নিছি যে আমি আসলে দেখি যে সিরামিকের জন্য কিছু করতে পারি কিনা। এখন কি করতে পারবো বলো, যতটুকু কি করতে পারবো, যতটুকুই করতে পারি। হয়তো বা খুব ইচ্ছে আছে যে কোনোভাবে যদি একটা ক্লিন তৈরি করতে পারি, কোনো জায়গায় কোনোভাবে যদি ছোট্ট একটা ক্লিন তৈরি করতে পারি। এখন আমি জানি না গভর্নমেন্ট কতটুকু কি সাহায্য করবে। এখন আমি খুব চেষ্টা করছি একসময় এর সাথে যোগাযোগ করতে, তোমার কি বলে কানাডিয়ান, এটা কি বলো, ওই যে ওরা নানান জায়গায় ডোনেশন দেয়, কানাডিয়ান একটা আছে। আপনি কি কানাডিয়ান এইডের কথা বলতেছেন নাকি? হ্যাঁ 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 হ্যাঁ, ওই ওরা আমাদের সিরামিক ইনস্টিটিউটে অনেক পয়সা টয়সা দিছে এই করার জন্য, স্কিল ডেভেলপের জন্য। আইএলও নাকি? আইএলও এটা যেটা আইএলওর যে এগুলো আছে, আমি খুব চেষ্টা করছি কিন্তু আমি ধরো সেরকম ভাবে খুঁজে পাইনি। বা ধরো কোনোভাবে যদি আইএলওর সাথে বসে যদি একটা করা যায় যে দেখো তোমরা আমাদেরকে অ্যাটলিস্ট, আমরা এতজন স্টুডেন্ট, মানে আমি তোমাকে যেটা বলতেছি সেটা হচ্ছে যে একটা গ্রুপ যদি বলে যে দেখো আমরা এতজন আছি, এবং আমাদের একটা ধরো একটা গ্রুপ তৈরি করে যে হ্যাঁ ঠিক আছে এই গ্রুপটা এখানে কাজ করবে, এরা দে ওয়ান্ট টু বি এন্টারপ্রেনার ফর, এর এই স্কিল আছে, এর এই স্কিল আছে, এটার এই স্কিল আছে, দেন লেটস বিল্ড সামথিং। মানে আমি যেটা বলতে যাচ্ছি যে সবাই আমরা চাকরি পাবো না। আমাদের ইনস্টিটিউট বড় হবে ইনশাল্লাহ, আমাদের আরো ছেলেপিলে ভর্তি হবে, আরো ছেলেপিলে বের হয়ে আসবে, কিন্তু সবাইকে আমরা চাকরি পাবো? সবাইকে আমরা চাকরি করব না, তাই না? সবাই তো আমরা চাকরি করব না, তাহলে আমরা কি করব? সবাইকে আমাদেরকে এই আছে 100 কোটি টাকা দিয়ে একটা সিরামিক ইন্ডাস্ট্রি করার না, সবাই তো আমরা লটারি পাবো না। তাহলে কি করতে হবে? তাহলে আমরা সবাই মিলে, যেহেতু ইন্ডাস্ট্রিটা অনেক বড়, আমরা ছোট 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 করে পার্ট করে 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 চলো আমরা শুরু করি। যদি সেরকম একটা গ্রুপ আসে, যদি সেরকম একটা পাওয়া যায়, আমি যাব বিভিন্ন ইন্ডাস্ট্রির কাছে গিয়ে বলবো যে স্যার আপনি আমার 20 কেজি কাস্টিং স্লিপ দেন, হ্যাঁ আপনি আমার 20 কেজি কাস্টিং স্লিপ দেন। এখন জানি না কেউ রেসপেক্ট করবে কিনা। যতদিন ছিলাম, যত সাপ্লায়ার যে আমার কাছে যে সাপ্লাই নিয়ে আসছে, আমি বলছি নির্বিঘ্নে সাপ্লাই দিয়ে যাও, কোনো অসুবিধা নেই। কোনো সাপ্লায়ারের কাছে তাহলে যে কোনো সাপ্লায়ারের কাছে যদি এখন বলি যে ভাই আমারে 50 ব্যাগ প্লাস্টার অফ প্যারিস দাও, হ্যাঁ পয়সা দিব, মাগনা তো আর নিব না ভাই কারোর কাছ থেকে। যে ভাই 50 ব্যাগ প্লাস্টার অফ প্যারিস দাও, আমার কাছে আসুক না 10টা ছেলে এসে আমার বলুক যে ঠিক আছে বড় ভাই আমাদের 1 ব্যাগ করে প্লাস্টার অফ প্যারিস দেন, আমি দেখি বাসায় বসে আমি 2টা 3টা মডেল বানাতে পারি কিনা। হ্যাঁ হ্যাঁ, আমি কমিটেড, আমি দিব, আমি কমিটেড যে আমি দিব, যে ঠিক আছে নিজে তুমি এই প্লাস্টারটুকু নিয়ে যাও, আমি যদি বাসায় বসে করতে পারি। জি স্যার, বাসায় যাও, বাসায় বসে আমরা না হয় একটা হুইলার বানাইতে কত টাকাই বা খরচ লাগে। মানে আমার কথা হচ্ছে যে বয়স তো হয়ে গেছে রিয়াজ, এখন আমি চাই যে আসুক ছেলে পিলে। তুমি যেহেতু বিদেশে আছো, তোমার পক্ষে তো আর করা সম্ভব না। এখানে যদি তুমি যদি সবাইকে এক জায়গায় করতে পারো,
যে কাজটা, সেটা সবচেয়ে বড় কাজ, যেটা আমি সারা জীবনেও পারি নাই। কিন্তু তুমি আমারে ধরো, আমারে দিয়ে অনেক কিছু করাতে পারবা, কিন্তু আমি যে সবাই ডেকে ডেকে নিয়ে আসবো, আমারে দিয়ে হয় না। না স্যার, সেটা কিন্তু তো ধরো অবশ্যই। যদি সবাই বসে, যে আসি, ঠিক আছে আমরা আসেন বড় ভাই, আমরা সবাই মিলে বসছি, আসছি আপনার কাছে, চলেন আমরা, আমাদেরকে দেন, আমারে 1 লিটার করে স্লিপ দেন না, দেখি আমি বাসা থেকে কিছু বানাই নিয়ে আসতে পারি কিনা। স্যার বাসায় যাওয়ার আসলে দরকার নাই, কারণ আমাদের যে ইনস্টিটিউটটা আছে, যারা স্টুডেন্ট অলরেডি আছে, ওহো। ওরাও যদি ওখানে বসে চেষ্টা করে, ইটস ইউজ স্যার। আমি নিজে চেষ্টা হ্যাঁ করছি ওখানে। তো যে কেউ করতে পারে, আই বলি স্যার বা হ্যাঁ, অন্যান্য স্যার যারা আছে, কেউ না করবে না যে করো না, কিন্তু না আসলে আমাদের আমাকে তো ওই করে নাই, নাই। আমারও তো কেউ না করে নাই কোনো সময়। এক্স্যাক্টলি স্যার। আমি বলতেছি যে যদি সবাই মিলে চায় যে আমরা করতে চাই, আমার মনে হয় আমি ইন্ডাস্ট্রিতে দৌড়াবো যে স্যার আমার গ্লেজ দেন, 10 কেজি গ্লেজ দেন, আপনাদের এত গ্লেজ তো ধুয়েই ফেলে দেন, অসুবিধা কি আছে, 10 কেজি গ্লেজ দেন আমার। হ্যাঁ, আমার 20টা ছেলে করবে। এখন ফায়ারিংটা না হয় তখন আমরা যে সবাই ইনস্টিটিউটে বললাম যে স্যার একটা বিস্কিট ফায়ারিং দিয়ে দেন, বা এক্স্যাক্টলি। একটা গ্লস্ট ফায়ারিং আমাদের একবার দিয়ে দেন। আরে ভাই সবাই 10টা করে নিয়ে, আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, 10টা করে নিয়ে গিয়ে মেলায় বসো না, 2টা মাল বিক্রি হলে যে কি আনন্দ লাগে। 10টা এক্স্যাক্টলি। মাল নিয়ে মেলায় বসছি, 2টা মাল বিক্রি হয়েছে, কি যে আনন্দ লাগছে, এই এই আনন্দ আমি বলতে পারবো না। সারা মাস ইন্সপেকশন করেছি, ফ্যাক্টরিতে দাঁড়ায় থেকে 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 ইন্সপেকশন করেছি, ইন্সপেকশনের মাল চলে গেছে, যেদিন চিঠিটা আসছে যে না আমরা মালটা পেয়ে খুশি, মহা আনন্দ, মহা এক্স্যাক্টলি আনন্দ। স্যার। আর যাক একটা তো পাইছি, মানে একটা তো হয়েছে, তাই না? এখন যদি আমি যদি ওইটা মনে করতাম যে না এটা তো হবে না রে ভাই, আমি কেমনে পারবো, এত বড় বড় ইন্সপেকশন কোম্পানি রয়ে গেছে, আমার হবে না, আরে আল্লাহ ভরসা, আল্লাহ পাক যদি তোমার দেয়, nobody can স্যার resist. চেষ্টা না করলে তো আমরা আসলে জানতেছি না যে আসলে পারবো কিনা। আমরা তো আসলে চেষ্টার জন্য যে চেষ্টা করতে হয়, সেটাও আমাদের আসলে মাঝে মাঝে আসে না। হ্যাঁ। আসলে তা আমি ওই আইয়ুব আলী স্যারকে একটা কথা জিজ্ঞেস করছিলাম যে স্যার আপনার কি মনে হয় যে আমাদের স্টুডেন্টরা যদি হুম 1 মাসের জন্য দেশের বাইরে যাওয়ার সুযোগ পায় অ্যাটাচমেন্টের জন্য, বিভিন্ন ফ্যাক্টরি দেখলো, ঘুরলো, তাদের প্রোডাকশনটা কি, ওই এনভায়রনমেন্টটা কি দেখলো। আসলে আমাদের দেশের ফ্যাক্টরিগুলোর এনভায়রনমেন্ট, আপনি স্যার আর্টিসানে ছিলেন, আপনি জানেন ভিতরে অনেক কিছু চলে, আমি ওগুলো বলতে চাই না, ওগুলো বাদ। হুম হুম। কিন্তু আসলে বাইরের দেশের যে মানে যে যে পরিস্থিতিটা, আসলে তারা কিভাবে চলে বা তারা কি করে, তাদের এনভায়রনমেন্টটা কি, তারা একজন আরেকজনের সাথে কমিউনিকেশনটা কিভাবে করে, হ্যাঁ, একজন আরেকজনের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা কি, এই জিনিসগুলো জানার জন্য হলো। এবং নিউ টেকনোলজি তো আছেই, যে আমাদের দেশের ছেলে মেয়েদের যদি যারা 8ম সেমিস্টারে বা 7ম সেমিস্টারে আছে বা যারা আসতেছে, এদের 1 মাসের জন্য দেশের বাইরে পাঠানো যায়, তাহলে স্যার এই ব্যাপারটা স্যার আপনি কিভাবে দেখেন, এটা কি মানে কেমন ভালো বা খারাপ হইতে পারে? শোনো, এইটার জন্য গভর্নমেন্টের অনেক বড় হাত লাগবে, কারণ তুমি যখন ভিসার জন্য যাবা, হুম, এই যে ভিসার যে একটা ধরো আমরা আল্লাহ রহমত, আল্লাহ পাক যতটুকু দুনিয়ার বিভিন্ন জায়গায় রিজিক রাখছে, যেসব যেসব জায়গায় গেছি, তারপরেও এখনো দেখা যায় যে ভিসার জন্য গেলে পরে ফেরত পাঠিয়ে দেয় যে না ভাই তুমি ওই কাগজ নিয়ে এসো, সেই কাগজ নিয়ে এসো, এইটা নিয়ে এসো, ওইটা নিয়ে এসো। এখন ধরো আমরা নতুন ছাত্রদের জন্য এইটা, আমরা ছোটখাটো দেশ চিন্তা করতে পারি, ইন্দোনেশিয়া বা আমরা ইন্দোনেশিয়া, আমাদের ভিসা লাগে না। ইন্ডিয়াতে আমাদের ভিসা লাগে না। তারপরে ইন্ডিয়াতে ভিসা লাগে, বাট ইন্ডিয়ানরা তোমার কিছু শিখাবে না, আমি তোমার হ্যাঁ, গ্যারান্টি দিয়ে দিতে পারি, ইন্ডিয়ানরা তোমার কিছু শিখাবে না। কথা সত্য স্যার। এটা তোমার মানে এটা তোমরা আমার যে যাই মনে করো, ওরা তোমার কিছু শিখাবে না, ওরা তোমার কিছুই শিখাবে না, তুমি আমার কাছে গ্যারান্টি নিতে পারো, ওরা তোমার শিখাবে না। হ্যাঁ তুমি ইন্দোনেশিয়াতে বলতে পারো। এখন হচ্ছে কি যে এই যে জিনিসটা অর্গানাইজ করা, ধরো গিয়ে ওখানে হোটেলে থাকা, তারপরে আর সবচেয়ে একটা সত্যি কথা কি জানো রিয়াজ, যে আমরা যারা সিরামিকে পড়তে আসি, আমরা যারা সিরামিকে পড়তে যাই, আমরা কিন্তু খুব ওয়েল অফ না, আমরা কিন্তু ফাইন্যান্সিয়ালি আমাদের বাবা মার অনেক পয়সা থাকে না যারা আমরা সিরামিকে পড়তে যাই, সত্যি কথা। হয়তো বা শুনতে অনেকের খারাপ লাগবে, কেউ যদি থেকে থাকে সে হয়তো মনে দুঃখ পাবে, কারণ আমি বলতেছি আমি হেঁটে যেতাম, আমি হেঁটে হেঁটে আমার বাসা থেকে আমি হেঁটে হেঁটে সিরামিক ইনস্টিটিউটে যেতাম, ওই রোদ মাথায় হেঁটে হেঁটে আবার মগবাজারে ফিরে আসতাম, বুঝলাম, বাসেও চড়তাম, আমি হেঁটে হেঁটে যেতাম, হেঁটে হেঁটে ফেরত আসতাম। তো আমাদের কিন্তু অত পয়সা থাকে না। আরে পয়সা যদি থাকতো, আমি আমি কিছুদিন আগে আমার আকিজের এমডির সাথে কথা হচ্ছিল, ওনার সাথে কথা হচ্ছিল, আমি ওনাকে বলতেছিলাম যে আমার যদি পয়সা থাকতো, উনি আমার যে শুনতেছে যে সিরামিক ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ কি, আমি ওনার একটা কথাই বলছি যে স্যার আমার যদি পয়সা থাকতো তাহলে আজকে একটা তসলিম সিরামিক হতো, আমার পয়সা নাই তাই হয় নাই। আমি কিন্তু ওনারা কিছুই বলি, উনি বলছে যে সিরামিকের ভবিষ্যৎ কি, বাংলাদেশের সিরামিক ইন্ডাস্ট্রি হওয়া উচিত কিনা। আমি বলছি স্যার আমার যদি পয়সা থাকতো তাহলে আজকে একটা তসলিম সিরামিক হতো, কারণ আমি জিনিসটা জানি, এক্স্যাক্টলি আমি স্যার। জানি যে এটা বানাবো কি করে, এটা বেচবো কার কাছে, এটা কি করব, এটা আমি জানি। আমার পয়সা থাকলে একটা তসলিম সিরামিক হতো, আমার পয়সা নেই, আমার হয় নাই।
আমার সুযোগও আসে নাই, আমার হয় নাই, পরিষ্কার কথা। সেটা ঠিক কথা। আমি মনে করি স্যার 300 কোটি থাকতো, জি আমি করতাম একটা ইনভেস্ট। আমি মনে করি স্যার আসলে তাহলে যেহেতু এখানে টাকা পয়সার ব্যাপার আছে এবং ইটস আ রিয়েলি বিগ ফ্যাক্ট, এই জন্য আমরা অনেক কিছু করতে পারি। আমার মনে হয় যে আমাদের যে বাংলাদেশ সিরামিক অ্যাসোসিয়েশন আছে বা এই যে ফ্যাক্টরি গুলো, তারা কেন এই স্টুডেন্টদেরকে নিয়ে ট্রেন করে তারপরে এখানে মানে তারা কেন এখানে ইনভেস্ট করবে না? কারণ এখানে তো তাদের অনেক স্বার্থ আছে। শোনো, এখন ছোট্ট একটা মানে গল্পের আকারেই বলতে হয়, বুঝলা? আমি যদি বাস চালাইতাম, আমার যদি একটা বাস থাকতো, আমি কিন্তু আমার ছেলেরে, যে কোনো একটা ছেলের, আমার 7টা ছেলে হলে পরে একটা ছেলেরও আমি চাইতাম যে আমার বাস ড্রাইভার হোক, একটা ছেলেরও চাইতাম যে ভাই তুই একটা মেকানিক হ, কারণ আমার জিনিসটা ধরে রাখতে হবে। কিন্তু আমি যদি তা না করি, আমার অনেক পয়সা আছে, আমি একটা বাস কিনছি, 2টা ড্রাইভার দিয়ে ওই বাসটা আমি চালাই, আমি জীবনেও চাবো না যে আমার ছেলে বাস ড্রাইভার হোক। এটা তোমরা সবাই বুঝে নাও, এটা আমার বলার কিছু নেই। এটাই হলো পার্থক্যটা, হচ্ছে এই জায়গায়, হ্যাঁ, যে আমি এটার সাথে কতটুকু জড়িত, এটা আমার ভিতরে কতটুকু আছে। আমার যদি সিরামিক ইন্ডাস্ট্রি থাকতো, আমার যদি আজকে সিরামিক ইন্ডাস্ট্রি থাকতো, আমি তো প্রত্যেকটা সিরামিকের ছেলে পেলে নিতাম। অনেকে স্যার কিন্তু দেখা যায় যে সিরামিক থেকে পাশ করার পরে সিরামিকেই থাকে না, চলে যায়, কারণ হচ্ছে দে আর ফ্রাস্ট্রেটেড, এবং এটা চাকরি সেটা সত্য কথা, অন্য ডিপার্টমেন্টে কাজ করে বা চলে যায়। আমার অনেক ফ্রেন্ড আছে যারা মানে অন্যান্য ফ্যাক্টরি ভালো ভালো পদে আছে, এখন কেউ জিএমএ আছে, কেউ এজিএমএ আছে। সো এখন ব্যাপার হচ্ছে তারা কিন্তু সিরামিকে নাই, কিন্তু এখন হচ্ছে যে আসলে স্যার আমাদের যে একটা অবস্থা চলতেছে, এবং মানে আমাদের মানে আমরা আসলে একটা জিনিস নিয়ে অনেক বেশি চিন্তিত যে আমাদের স্যালারি কত টাকা দিতেছে। 8,000 টাকা স্যালারি ধরতেছে, 10,000 টাকা স্যালারি ধরতেছে, দ্যাটস নট সামথিং আই শুড আর্ন বিকজ আই এম এ সিরামিক ইঞ্জিনিয়ার, আই ডিড আ ডিপ্লোমা, সামথিং লাইক দিস। বাট আমাদের আসলে স্যার মানে মানে যোগ্যতার জায়গাটা, যোগ্যতা অনুযায়ী মানুষ টাকা পায় বা যোগ্যতা অনুযায়ী মানুষ একটা জায়গায় পৌঁছায়। স্যার আসলে আমরা আসলে মানে স্যালারিটাকে বেশি চিন্তা করি, স্যালারিটাকে বেশি গুরুত্ব দেই আমাদের কাজের উপরে। কি করতেছি সেটা বড় কথা না, কিন্তু কত টাকা পাচ্ছি সেটা হচ্ছে বড় কথা। আরেকটা জিনিস, সেটা একটা জিনিস আমি বলি, দেখো, এটা আমি আইয়ুব আলী স্যারকে কয়েকবার বলছি, আরেকবারও বলি, যারা চায়, যারা এক্স সিরামিক স্টুডেন্ট, যারা চায়, পয়সা দেওয়া লাগবে না, পয়সার দরকার নেই, যে না ঠিক আছে আমি এরকম একটা প্ল্যাটফর্ম তৈরি করি যে মাসে একটা ক্লাস, একটা সেশন, একটা ডিসকাশন, একটা মোটিভেশনাল স্পিচ দেওয়ার জন্য আমি এদেরকে ডাকি ইনস্টিটিউটে। মাসে একটা করে একটা মোটিভেশনাল স্পিচ দেওয়ার জন্য ডাকি। কাদেরকে ডাকবো? যে ছেলেটা আমার সিরামিক ইনস্টিটিউট থেকে পাশ করে গেছে তাকে ডাকবো। হ্যাঁ, আমি যদি এখন একটা বুয়েটের ইঞ্জিনিয়ারকে বা মনে করো একটা আমেরিকা থেকে সিরামিকে পড়ে আসে তাকে ডেকে যদি স্পিচ দেওয়াই, সে কিন্তু আমার ব্যথাটা বুঝতে পারবে না। আমার স্টুডেন্টের ব্যথা, আমার সিরামিক ইনস্টিটিউটের ছাত্রের ব্যথা আমি জানি, কারণ ওই টেবিল চেয়ারে আমি বসে আসছি, ওই ল্যাবে আমি হেঁটে আসছি, ওইখান থেকে পাশ করে আসার পরে চাকরির কষ্ট, মানুষের দূর দূর ছাই ছাই, এটা আমি দেখে আসছি। আমি আমেরিকা থেকে পড়ে আসছি সিরামিকে, এখন আমি এসে যদি সিরামিক ইনস্টিটিউটের ছেলেপিলেরে মোটিভেট করতে চাই, আমি কতটা মোটিভেট করতে পারবো আমি জানি না। কিন্তু আজকে আমি যদি গিয়ে দাঁড়াই, আমি যদি আমার 10টা ছাত্রের সামনে দাঁড়াই, আমি মনে করি, মেবি আই এম রং, 100% রং, কিন্তু আমি মনে করি যে আমি যেটা বুঝতে পারবো, আমি যে কষ্টটা দেখতে পারবো। আজকে আসেন, আরে ধরলাম সেই ছেলেটা একটা ইন্ডাস্ট্রিতে এখন সুপারভাইজার, মনে করো যে সেই ছেলেটা এখন একটা ইন্ডাস্ট্রিতে একটা সুপারভাইজার হয়ে বসে রয়েছে, যে কোনো একটা ইন্ডাস্ট্রি, তারে ডাকুন, তাকে বলতে বলো না যে ভাই কেন আমি এই জায়গায় এসে আটকে রয়েছি। আমি কারোর খারাপ বলতেছি না, কিন্তু কেন আমি আটকে রয়েছি, কেন আমি উপরের দিকে যেতে পারতেছি না, তুমি কি করলে উপরের দিকে যেতে পারবা, বা আমি উপরে চলে আসছি, আমি কি করে উপরে চলে আসছি, কেন আমি আনতে পারতেছি না। ব্যাপারটা বুঝলে না, যে মানুষের মোটিভেশনাল একটা স্পিচ দরকার, মানে একটা পথ খুলে দেওয়া দরকার সবাইকে, যে হ্যাঁ আসো আমরা সবাই মিলে দেখে বলি না। আমি মনে করি যে এটা খুব জরুরি এখন সিরামিক ইনস্টিটিউট, খুব জরুরি। ভালো ভালো জায়গায় ভালো ভালো ছেলেরা আছে, তুমি খোঁজ নিয়ে দেখো। আমরা তো ধরো ইন্ডাস্ট্রি থেকে বের হয়ে গেছি, এখন আর আমরা যাই ইন্ডাস্ট্রির সাথে আমাদের ইয়ে নেই, কিন্তু যারা ইন্ডাস্ট্রিতে আছে, কাউসার ইন্ডাস্ট্রিতে আছে, একদিন কাউসারকে ডেকে নিয়ে এসে জিজ্ঞেস করো যে ভাই টাইলস এর মধ্যে কি হয়,
কি করলে পারে একটা নতুন একটা ছেলে টাইলসে একটা ভালো চাকরি পাবে? তুমি তো ভাই বহুদিন ধরে টাইলসে আসো না, বসো, তুমি তো এই ইনস্টিটিউটের মাটি কামড়ে গেছো, বলো না কি করলে পারে হয়? তুমি মাসে একদিন আসো, 12 মাসে 12টা ক্লাস নাও, তুমি ক্লাসও না, তুমি শুধু মোটিভেশনাল স্পিচটা দাও যে কেন তুমি পারতেছি না, কেন আমার ছেলেপিলেরা পারতেছে না, কেন পারতেছে না। যারা চায়, আমার কথা হচ্ছে একটা ওপেন ফোরাম দিক না স্যাররা, বলে দিক যে যারা এক্স স্টুডেন্ট আসো, কিন্তু আমার কথা হচ্ছে এক্স স্টুডেন্ট, যারা সিরামিকের এক্স স্টুডেন্ট আসো, বিভিন্ন জায়গায় আসো, বিভিন্ন কোম্পানিতে আসো, যে সমস্ত জায়গায় আসো, ভাই আমাদের ইনস্টিটিউটের তো পয়সা নেই, আমরা পয়সা করে দিতে পারবো না। কেউ যদি অন্তর থেকে আসো, এসে যদি ছেলেপিলেদেরকে বলো একদিন সকালে কোন সময় পারো, তুমি সকাল 10টায় পারো বা দুপুর 2টায় পারো, কখন পারো তুমি আসো, এসে বসো, বসে 10টা ছেলেপিলেকে নিয়ে তুমি বলো। যেটা পারবো না, যেটা এখন অনলাইনে আছে, এই যে ইন্টেলিজেন্ট ছেলেটা দুবাইতে রয়ে গেছে, ও যদি এখন দেশে, তো নিশ্চয়ই আসে না, নিশ্চয়ই আসে। অবশ্যই অবশ্যই। যখন ও দেশে আসে, তো এখন তো সেদিন ও একদিন আসুক, এসে সবাইকে নিয়ে বসুক, বসে বলুক, দেখো ভাই আমি তো দুবাই আরেকেতে পর্যন্ত পৌঁছাইতে পারছি। কিভাবে পারছি? আমার কাছ থেকে শোনো, গল্পটা শোনো। আমরা শুধু বিল গেটের গল্প শুনবো, আমরা শুধু ওই আমাজনের ওই লোকের গল্প শুনবো কেন ভাই? আমরা ছোটখাটো সিরামিক ইনস্টিটিউটের ছেলেপিলেদেরও তো কিছু গল্প আছে, শোনো না, সুবিধা কি? তাই না? আমাদের গল্পগুলো একটু শোনো। সবাই স্যার বিএসসি ইঞ্জিনিয়ার, তারপর হচ্ছে আপনার যে এরকম মানে বড় বড় ইঞ্জিনিয়ার যারা, তাদের গল্প শুনতে চায়। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বা আমরা যারা আছি ছোটখাটো চাকরি বাকরি করি, তাদের গল্প আসলে গল্প না। শোনো না, শুনতে অসুবিধা কি আছে, তাই না? এখন তুমি, এটা হলো আমার একটা রিকোয়েস্ট আর কি। বাকি এখন দেখো তোমরা যদি এইগুলো কিছু করা যায় ভালো হবে। সেটা আপনি একটা কথা বলতেছিলেন যে স্যার আপনি কিছু ছেলেদেরকে চাচ্ছেন যে আপনার ওখানে শিখুক ব্যাপারটা, এটা যে একটু যদি। এটা আমার একটা প্ল্যান আছে যে আমি চিন্তা করতেছি যে যদি এটা ডিলেমাটা কেটে যায়, এই টপিকের এটা যদি কমে যায়, বা ধরো এর মধ্যেও যদি আমি দেখি যে হ্যাঁ আমার কাজগুলো আগের জায়গায় চলে আসছে, তাহলে আমি বলবো যে যাদের ইন্সপেকশন রিলেটেড ইন্টারেস্ট আছে, সত্যি ইন্টারেস্ট আছে, তারা যদি আমার সাথে যোগাযোগ করে, আমার ইমেল আইডিটা দিয়ে দিতে পারো। আমি দিয়ে দিব, দিয়ে দিলে পারে। হ্যাঁ, সমস্যা হচ্ছে যে আমি ফেসবুক দেখি না বাবা, এই জন্য আমার যেটা সমস্যা, যে কেউ যদি আমার ফেসবুকে হয়, আমি দেখা যায় যে আমি হয়তো বা মাসেও একবার ফেসবুকে গেলাম কি দেখলাম না, এই জন্য আমার ফেসবুক চলে না খুব একটা। আমার যদি কেউ মেইল করে যে হ্যাঁ আমি এটার ব্যাপারে ইন্টারেস্ট, আমি এটার ব্যাপারে করতে চাই, তাহলে যেটা হবে সেটা হচ্ছে আমি হয়তো বা একবারে আমার যে গ্রুপ আছে তার সাথে হয়তো বা 2-3জনকে দিয়ে দিলাম যে যাও, যে ইন্সপেকশনটা এদের সাথে থাকো, দেখো, এবং দ্যাট উইল বি পেইড, নাথিং ফ্রি, দ্যাট উইল বি পেইড। হয়তোবা হ্যাঁ আমি হয়তোবা ওরকম বড় এর মতো কিছু করতে পারবো না, বাট যতটুকু চেষ্টা করবো যে হ্যাঁ ঠিক আছে এর মধ্যে দিলাম, ঠিক আছে তোমরা 3জন যাও, সারাদিন থাকো, থেকে ওখানে ইন্সপেকশনটা করো, দেখো কেমন লাগে, দেখে তারপরে বল যদি মনে করো যে, আর দেখবা যে এগুলো চাকরি হয়েও যায়, বুঝলা? মানে আমার সবচেয়ে দুঃখ লাগে যে আমি হয়তোবা গেটের বাইরে থেকে 4জনের ডেকে নিয়ে গেছি ইন্সপেকশন করাবার জন্য, আমার সাথে লোক পাচ্ছি না, ঠিক আছে চলো কাজ করো, 1 মাস কাজ করার পরে দেখা গেছে ফ্যাক্টরি ওদের চাকরি দিয়ে নিয়ে নিচ্ছে। হ্যাঁ ভাই এরা তো কাজ শিখছে, আজ লাগবে, এদের দিয়ে দেন, আপনার সাথে আর এখানে এখন আমাদের দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, আমিও খুশি হয়ে দিয়ে দিই, আমি দিয়ে দিই, কারণ যে ভাই আমি তো আর এত ফ্যাসিলিটি দিতে পারি না। একটা ফ্যাক্টরি যেরকম ফ্যাসিলিটি দেয়, অনেক রকম সিকিউর, এটা ঠিক আছে, আমি বলছি ঠিক আছে তোমরা চলে যাও ওখানে গিয়ে কাজ করো, কোনো অসুবিধা নেই। আমার সাথে ছিলা ভালো কথা, কারণ আমি দেখতেছি যে এই সেক্টরটা আসলে বাড়তেছে। কারণ একটা সিরামিকের স্টুডেন্ট যেভাবে ইন্সপেকশন করবে, তুমি যতই নাও না লোকজন, সে তো জানেই না, সে কি করে করবে? সে করবে না। অনেক খুঁটিনাটি সম্পর্কে আমরা জানি, ওরা তো জানে না। হ্যাঁ, আর মানুষ তো ইন্সপেকশনটা শিখে নাই, বিশেষ করে টেক্সটাইলের ইন্সপেকশন শিখছে, গার্মেন্টস এর ইন্সপেকশন শিখছে, বহু কিছু শিখছে, সিরামিকের ইন্সপেকশন এখনো শিখে নাই, এখনো ওই টিমই তৈরি হয়নি। আর স্যার আরেকটা ব্যাপার, এখন এই মাত্র মানে এই 2020 সালের যে 8ম সেমিস্টার যারা পাশ করবে, তারা হয়তো বা এই সুযোগটা নিতে পারে আপনার কাছ থেকে। হ্যাঁ, আসতে পারে, ভালো হবে। আর আমার কাছে আসতে পারে। জি স্যার বলেন। দরকার হয় তোমার এর সাথে, শান্তর সাথে যোগাযোগ করে, যদি কেউ মনে করে যে আমি ইন্টার্নি করব, আমি শান্তর অনুরোধ করব যে শান্ত তুমি, তোমার যদি এরকম কোনো সুযোগ থাকে যে তুমি 10টা ছেলেরে তোমার সাথে রাখতে পারো, 2জন করে, ওরা শিখলো স্যানিটারি, একটা গ্রোয়িং ইন্ডাস্ট্রি বাংলাদেশে, আজকে যদি ওরা শেখে যে স্যানিটারি মোল্ডিং কি করে করতে হয়, তাহলে ধরো ওদের জন্য একটা বড় প্ল্যাটফর্ম খুলে যাবে। আজকে টাইলসের হ্যান্ডলিং কি করতে হয় আমরা জানি না, কারণ আমাদের ইনস্টিটিউটে টাইলস আর স্যানিটারি পড়ানো হয় না ওরকম ভালোভাবে। অর্থাৎ টাইলসের কেউ যদি কয়েকটা ছেলে পিলে নিয়ে যদি শিখাতে পারে যে আসো শেখো,
তাই না? ওখানে গিয়ে তারা শিখলো। মানে আমার কথা হচ্ছে যে যে যেখানেই আসি আমরা, যে যতটুকু ভালোভাবেই যে যেখানে আসি, আসো সবাই সবাই একটু হেল্প করি, কারণ পৃথিবীর সামনে কি অবস্থা হবে বলা মুশকিল। আর আমি ওই যে একটা কথা বারবার বলি, আমরা কি সবাই চাকরি পাবো, না আমরা সবাই চাকরি করবো? সেটাই এটাই হচ্ছে ব্যাপার স্যার। আসলে মানে এখন ধরেন যে বাংলাদেশ শুধুমাত্র যে পোর্সেলিন সেটা কিন্তু না, ধরেন যে এখন আসে না না, আসছে, টাইলস আসছে, তারপর স্যার অটো ব্রিক কিন্তু একটা বিগ ফিল্ড হচ্ছে। বিশাল। দেখো আমার মাথায় ব্রিক সম্বন্ধে কিচ্ছু নাই, মানে আমি আমি এখন আমার এখন কালকে কয়েকদিন ধরে মনে হচ্ছে যে কোনো একটা ইন্ডাস্ট্রিতে গিয়ে 3-4 দিন থেকে আসি, দেখি যে আসলে এটার মধ্যে কি আছে। আসলে স্যার আমি মানে জানি নিজামকে না। বলবো আপনার সাথে যোগাযোগ করতে। নিজাম ব্রিক নিয়ে অনেক অনেক কাজ করে। ইটস ভেরি গুড। হ্যাঁ হ্যাঁ, অনেক ছোট্ট বয়সে সে অনেক উপরে চলে গেছে এবং ভেরি এটা গুড। মানে স্যার আমি এই যে যেমন যে আমাদের নিজাম, শান্তু, মানে এদের বয়সটা কিন্তু অনেক কম, কিন্তু হ্যাঁ এই অনুযায়ী এদের কাজগুলো অনেক বড়, অনেক হ্যাঁ, বড় বড়। হুম। তবে মানে ধরো, মানে কেউ যদি এখন আমার সুযোগ দেয় যে 7 দিন এসে আমার ইন্ডাস্ট্রিতে থাকেন, থেকে ব্রিকটা শেখেন, আমি তো দৌড় দিব যে ভাই গিয়ে 4 দিন থেকে আসলেই দেখি যে কেমনি কি হয়। শেখার শেষ নেই, শিখি। সেটাই স্যার, সেটা অবশ্যই ভেরি ইম্পর্টেন্ট। তো স্যার অনেকে আপনার ইমেল অ্যাড্রেস চাইছে, তারপরে আমি ইমেল অ্যাড্রেস দিয়ে দিব ওই ইয়াতে করে হুম হুম। পরবর্তীতে। তো স্যার আসলে আমাদের কাছে আর কোনো কোয়েশ্চেন্স নাই, আর আমি কোনো কোয়েশ্চেন্স এখানে তেমন পাচ্ছি না। একটা কোয়েশ্চেন আছে, একজন বলছে যে সামনে রুয়েটে বিএসসি বের হচ্ছে, তো তাদের সাথে হুম। ধরনের কম্পিটিশন হতে পারে আমাদের আর কি। শোনো, ডিগ্রি কম্পিটিশন ইজ এ ডিফারেন্ট, স্কিল অ্যান্ড ডিগ্রি দুইটা জিনিসের মধ্যে বিরাট পার্থক্য আছে। স্কিল আর ডিগ্রি, বহু লোক আছে যার কোনো ডিগ্রি নাই, স্কিল এসে পারদর্শী মারাত্মক। এখন এটা হলো যারা এন্টারপ্রেনার তারা কিভাবে নিবে, তারা ইফ দে ওয়ান্ট টু বাই ডিগ্রি, তারা ডিগ্রি কিনবে। আমার যদি ইন্ডাস্ট্রিতে, আবার আমি ওই একই গল্পই বলি, যে আমার যদি ইন্ডাস্ট্রিতে, আমি তো স্কিল কিনতাম রে ভাই, আমার তো ডিগ্রির দরকার নেই। স্যার টেসলার মতো ফ্যাক্টরিতে চাকরি করতে গেলে তার স্কিল দরকার, কোনো ডিগ্রি, তারা কোনো ডিগ্রি মানুষ নেয় না, স্কিল। অর্থাৎ ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি আরেকটা কথা তোমাদেরকে বলি, আমি আকিজের সাথে কথা হওয়ার সময় মনে হয় আরেকটা কথা বলছি, আমি বলছি যে দেখেন, আপনি যখন লোক নিবেন, আপনি এমন লোক নিবেন যে আগামী 20 বছর আপনার কোম্পানিকে সার্ভ করতে পারে। ট্রু। শিখে, জেনে, বুঝে, শিখে 20 বছর চাকরি করে, 20-30 বছর আপনার এখানে থাকতে পারে। সেটাই আপনি এক্সপিরিয়েন্স, আমার কথা, আমি এক্সপিরিয়েন্স তৈরি করতেছি না কেন? আমাকে তো এক্সপিরিয়েন্স তৈরি করতে হবে। যে জানে না তারা তো শিখাইতে হবে, বসায় শিখাও, শিখাই সে শিখুক না কেন। সেটাই স্যার। আসলে ধরেন স্যার আপনি আছেন, তারপরে ওদিকে কাউসার স্যার আছেন, আমি আসলে এদেরকে মুখে চিনি না, মানে ফেস টু ফেস চিনি না, বাট আমি শঙ্কর স্যার আছেন, হ্যাঁ, তো আমি আসলে এদেরকে মুখে চিনি না কিন্তু নাম চিনি, তাদের ছবি দেখছি। ওদিকে নাইম স্যার আছেন, হ্যাঁ, তো আপনারা যারা আছেন, নূর নবী স্যার আছেন আপনার চারু সিরামিকে, তো আপনারা যারা আছেন তারা যদি আসলে আমাদের জন্য যদি কিছু করতেন, বা যারা আসতেছে তাদের জন্য যদি কিছু করতেন, মানে এই টাইপের, এই যে মোটিভেশনাল ব্যাপারটা, বা নতুন কিছু শেখা, বা কাউকে নিয়ে, ঠিক আছে আসো তুমি 2020-এ পাশ করে বের হয়েছো, তোমার এই দিকে ইন্টারেস্ট আছে, আমি তাহলে তোমাকে এই ব্যাপারটা দেখবো আর কি, বা দেখাবো, বা এই যে মানে কিভাবে বলে এটা, আমি কিভাবে বলবো যে মানে ইন্টেন্সিভ যে ব্যাপারটা, ইন্টেন্সিভ একটা ট্রেনিং, বা এই ধরনের কথাগুলো যদি আপনাদের কাছ থেকে আমরা শুনতাম, তাহলে হয়তোবা মানে যে ছেলেগুলো ফ্রাস্ট্রেটেড, বা তারা বলে যে উই আর ভেরি মাচ ফ্রাস্ট্রেটেড অ্যাবাউট হোয়াটস গোইং অন ইন সিরামিক, আমার মনে হয় যে ওদের এই ব্যাপারটা একটু কমতো, এবং মানুষ হয়তো বা এন্টারপ্রেনারশিপের দিকে আস্তে আস্তে যেত। ক্রাফট বাংলাদেশে এখন আমাদের 18 থেকে 19 কোটি মানুষ, আশেপাশে অনেকগুলো দেশ, আমরা এখন ইনস্টাগ্রাম জানি, আমরা এখন ফেসবুক জানি, অনলাইন মার্কেটিং কি জানি, ব্যাপারগুলো খুব সিম্পল, বাট উই ডোন্ট নো এই ব্যাপারগুলো অনেক সিম্পল। এই অনেক সিম্পল, হ্যাঁ। তো এইগুলো সম্পর্কে স্যার আপনারা যদি আমাদেরকে বলতেন, হয়তো বা আমাদের ভালো লাগতো আর কি, বা আমরা অনেক মোটিভেটেড হইতাম। আমার মনে হয় যে আসো, মানে সবাই মিলে করলে পারে। এখনো অনেক সুযোগ আছে, সুযোগ শেষ হয়ে যায়নি, সুযোগ শেষ হয়ে যায়নি, হয়নি, কিছুই হয়নি। আমরা এখনো যদি ধরো, মানে আমার খুব কষ্ট হয়, আমি বেসিক্যালি খুব কষ্ট পাই যখন আমি দেখি যে আমার সিরামিক ইনস্টিটিউটের একটা ছেলে এমনি ভাবে ঘুরে বেড়াচ্ছে, বা আমার সিরামিক ইনস্টিটিউটের একটা ছেলের কোনো ভালো জায়গায় দেওয়া হচ্ছে না। আমার তো আর ক্ষমতা নেই, কিন্তু আমি চেষ্টা করি, আমি বলি যে ভাই দাও। আর আরেকটা জিনিস আমাদের সবার মনে রাখতে হবে, যে সেক্টর কিন্তু খুব ছোট। হ্যাঁ, এত ছোট একটা সেক্টর,
আর এখন এত বেশি কম্পিটিশন হয়ে যাচ্ছে, এই জন্য আসলে কেউ কারোর হাত ধরতেছে না। এটা অবশ্যই তো একটা সত্যি কথা। তুমি ব্যাপারটা বুঝলে না, যে একটা ফ্যাক্টরিতে কয়টা মডেলার লাগে। হুম, এখন সেটা অবশ্য ধরো, ঠিক। তাই না, স্যার এই কোশ্চেনটা মনে হয় আপনি দেখতে পাইতেছেন। পড়তে পারতেছি না, তুমি বললে সুবিধা। আচ্ছা আচ্ছা, বলতেছে যে স্যার আমি এবার ফাইনাল সেমিস্টার আছি, সিরামিকের কোন সেক্টরে জবের জন্য পারফেক্ট অথবা সহজে ডেভেলপ করতে পারবো? বডি ফায়ারিং, ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট, মডেল এন্ড মোল্ড, কোনটা যদি একটু দয়া করে বলতেন। এই যে এখন ও যে বলতে হয় যে বাবা তোমার কোনটাতে ইন্টারেস্ট, এটাই এতক্ষণ তোমার আমরা এটাই যেটাতে ইন্টারেস্ট, তোমার যেটাতে ইন্টারেস্ট, যেটা আমার ইন্টারেস্ট আছে সেইটাতে হলো। এখন আমি আমার ইন্টারেস্ট ছাড়া হয়তো বা ফ্যাক্টরিতে গেলে ও বলবে আচ্ছা ঠিক আছে আজকে কোন সেক্টরে খালি আছে, আচ্ছা ঠিক আছে মোল্ডে নিয়ে নাও, কিন্তু মোল্ডে তার ইন্টারেস্ট নাই, তার হাত চলে না মোল্ডে, লাইফ কিন্তু শেষ, ট্রু। আর আগাবে পারবে না। আমার ফায়ারিং এ ইন্টারেস্ট নাই, আমি গরমে থাকতে পছন্দ করি না, আমি 10 বার করে ক্লিনের চারপাশে হেঁটে বার্নারের চেহারা দেখতে, বার্নার করতে পছন্দ করি না, কিন্তু চাকরি খালি আছে ফায়ারিং এ, আমি ঢুকে গেলাম ফায়ারিং এ, আমি কিন্তু আর আগে বাড়তে পারবো না। সত্যি স্যার, সত্যি কথা। এটা এই এই প্রায়োরিটির ব্যাপারটা, এই যে প্রায়োরিটি এটা কিন্তু খুব স্পেসিফিক এবং ইটস ভেরি ইম্পর্টেন্ট। যেমন আমরা যখন এসএসসি পাস করি তখন বলি যে ইটস ভাইটাল পয়েন্ট অন ইউর লাইফ। এখন আমরা যখন প্রথম দিন ঢুকবো বা কোথায় ঢুকবো, ইটস ওয়ান অফ দ্য বেস্ট আই উড সে লাইক, এতটা ভাইটাল এই পয়েন্টটা, এর উপর ডিপেন্ড করে আমি নেক্সট কোথায় যাবো বা কি করবো। এই জায়গাটা স্যার আসলে যদি আমাদের ফ্যাক্টরি যারা বড় ভাইরা আছেন বা স্যাররা আছেন বা এরা যদি একটু দেখতেন ভালো করে, আমি জানি না এই লাইফটা কেউ দেখবে কিনা, যদি কেউ দেখে আমি আপনার রিকোয়েস্ট করবো, যেহেতু আপনি রিকোয়েস্ট করলেন স্যার, আমি একটু আপনার সাথে একসাথ হই যে যাতে এই ব্যাপারটা তারা একটু দেখে আর কি। কিন্তু ওই যে সবাইকে সবার নিজের ইন্টারেস্ট আগে জানতে হবে, যে আমার ইন্টারেস্ট কিসে, আমি কোনটা করতে পছন্দ করি। তোমার এমনও আছে যে তোমার শুধুমাত্র মডেলিং, মানে তোমার কি বলবো, মডেলিং এর ভালো মডেলার নেই, কি করবো। বুঝতে পারছি স্যার, বুঝতে পারছি, আসলে এটাই হচ্ছে ফ্যাক্ট আর কি। তো স্যার আজকে মনে হয় আমরা অলরেডি 1 ঘন্টা হয়ে গেছে, আল্লাহর রহমতে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। আমরা পরবর্তীতে হ্যাঁ, আবার ইনশাআল্লাহ আসার চেষ্টা করবো, মানে আপনাদের যদি সময় থাকে স্যার দেখা যাক। ইনশাআল্লাহ। ভালো থাকবেন স্যার। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, সবাই ভালো থাকবে। হ্যাঁ, ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ স্যার। So thank you guys, thanks for the questions and everything. তাহলে আজকে এই পর্যন্তই, আমরা পরবর্তীতে আবার ইনশাআল্লাহ দেখা হবে। আর এই টোটাল ইন্টারভিউটা হচ্ছে আপনি ইউটিউবে পাবেন, সো আমি ইউটিউবে লিংকটাও দিয়ে দিব সবকিছু। So thank you very much, thanks for today and see you next Friday at 4 again. Bye bye.